আচ্ছা, আপনাদের কি কি কোশ্চেন ছিল? কোশ্চেনটা চটচট করে করে দিয়ে তারপরে আমরা আবার ইয়ে করি। আপনাদের একটা কোশ্চেন ছিল যে হচ্ছে এখানে লোড কেসে গেলাম তো মানে 4টা কেন ইউজ করলাম, তাই না? সরি, লোড কেস না, লোড প্যাটার্ন। ডিফাইন লোড প্যাটার্ন WX1, এই 4টা, ঠিক আছে। ক্রিয়েট অল সেটস না ইউজ করে 4টা কেন ইউজ করলাম। তার আগে এটা একটা কোশ্চেন ছিল, আর একটা কোশ্চেন ছিল যে হচ্ছে E1 E2 যেটা, এটা কি জিনিস, ঠিক আছে। ছোট্ট করে এটা বলি একটু। আমি যদি বিএনবিসি সেকশন কত, এটা সেকশনটা দেখে আসি। আচ্ছা, সেকশন লাগবে না, আপনারা ফিগারটা দেখলে বুঝতে পারবেন। বিএনবিসি ফিগার হচ্ছে 6.2.9, ফিগার 6.2.9। আচ্ছা, এখানে দেখেন আমরা যে বলতেছি যে কেস, চারটা কেস অ্যাকচুয়ালি কি। কেস 1 হচ্ছে যদি উইন্ড পিওরলি 0 ডিগ্রি বরাবর কাজ করে, মানে এক্স ডিরেকশন বরাবর, পিওরলি এক্স ডিরেকশন বরাবর কাজ করে, তাহলে ওইটা হচ্ছে কেস 1। আর কেস 2 যেটা, কেস 2টা হচ্ছে আপনার কি বলে হচ্ছে কিছু কিছু পোর্শন হচ্ছে আপনার পিওরলি কি বলে এটাকে, মানে মোমেন্ট তৈরি করবে, হ্যাঁ, ইসেন্ট্রিক হবে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে যদি হচ্ছে ফোর্সটা হচ্ছে একদম পিওরলি সেন্ট্রয়েড বরাবর কাজ করে, তখন এটা হচ্ছে কেস 1। কেস 2 যেটা, ওটা হচ্ছে পিওরলি ফোর্সটা যদি সেন্ট্রয়েড বরাবর কাজ না করে আপনার হচ্ছে সামথিং ইসেন্ট্রিক হিসাবে কাজ করে, তখন ওই জায়গায় কি হবে, আপনার একটা ফোর্স কাজ করবে, শেয়ার ফোর্স কাজ করবে, এবং যেহেতু ইসেন্ট্রিক হিসেবে লোডটা কাজ করতেছে, এখানে একটা মোমেন্ট তৈরি হবে, এটাকে বলে টর্সনাল মোমেন্ট, এমটি বলতেছে এটাকে, ঠিক আছে। এটা হলো কেস 2। আর কেস থ্রিতে হচ্ছে যে আপনার একসাথে এক্স বরাবর এবং ওয়াই বরাবর, হ্যাঁ, দুই দিক থেকেই যদি বাতাস আসে স্ট্রাকচারে, যদি এক্স এবং ওয়াই দুই দিক থেকেই যদি বাতাস আসে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একসঙ্গে যদি বাতাস আসে, তখন এটা হলো কেস 3। আর কেস 4 যেটা, কেস 4টা হচ্ছে আপনার 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বাতাস আসবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বাতাস আসবে, এবং দুইটা কন্ডিশনেই ইসেন্ট্রিক যদি হয়, সেক্ষেত্রে এটা হলো কেস 4। বুঝতে পারছেন? তাহলে কেস 1 কি? কেস 1 হচ্ছে যে পিওরলি 0 ডিগ্রি অথবা পিওরলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 0 ডিগ্রি আর 90 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছি? 0 ডিগ্রি বলতে বোঝাচ্ছে পিওরলি এক্স, আর 90 ডিগ্রি বলতে বোঝাচ্ছি পিওরলি ওয়াই। পিওরলি বলতে কি বোঝাচ্ছি? মানে কোনো ইসেন্ট্রিক না, ফোর্সটা এমনভাবে কাজ করবে যেন যেন হচ্ছে সেন্টার বরাবর, এই যে এই ফোর্সের যে রেজাল্টেন্ট, এটা যদি সেন্টার বরাবর যায়, হ্যাঁ, টোটাল ফোর্সের রেজাল্টেন্ট যদি সেন্টার বরাবর যায়, তখন ওটাকে আমরা বলতেছি কি বলে, পিওরলি এক্স বা 0 ডিগ্রি, অর পিওরলি ওয়াই বা 90 ডিগ্রি। এটা হলো কেস 1। কেস 2 ক্ষেত্রে কি হচ্ছে? কেস 2 এর ক্ষেত্রে যদি হচ্ছে একদম সেন্ট্রয়েড বরাবর ফোর্সটা, হ্যাঁ, প্রেসারের যে রেজাল্টেন্ট, ওটা যদি সেন্ট্রয়েড বরাবর কাজ না করে আপনার ইসেন্ট্রিক হয়, কতটুকু ইসেন্ট্রিক হবে বলতেছে যে এটা হচ্ছে যে টোটাল যে উইট তার হচ্ছে 15%, ঠিক আছে, তার 15% যদি ইসেন্ট্রিক হয়। আচ্ছা, এটা যদি আমি একটু বলি যে 15%টা অ্যাকচুয়ালি কি হবে। এখান থেকে কেন্দ্রে গেলে হোয়াইট বোর্ডটা বের করে
আমি ধরে নিচ্ছি আমি একটা বক্স করি। তো এটা হচ্ছে আমার সেন্ট্রেট। যদি হচ্ছে আপনার পিওরলি এক্স বরাবর কাজ করে, সেন্ট্রাল বরাবর যায় রেলটেনটা, তখন এটা কেস 1। আর কেস 2 এর ক্ষেত্রে কি হবে? কেস 2 এর ক্ষেত্রে যদি সেন্ট্রয়েড হয়, এটা পিওরলি এরকম একটা লাইন টানি এক্স বরাবর, পিওরলি এক্স বরাবর না কাজ করে, এখান থেকে ইসেন্ট্রিক হয়। কতটুকু ইসেন্ট্রিক হবে? এই যে সেন্ট্রয়েড থেকে বলতেছে 15%। লিখতে কষ্ট হচ্ছে আমার, আপনারা একটু বুঝে নিন। হ্যাঁ, এটা 15% দিচ্ছি, 15%। ঠিক আছে, কার 15%? এই যে এটা বি বলতেছে। ঠিক আছে, তাহলে উইনটা যদি 15% ইসেন্ট্রিক হয়ে পড়ে, তাহলে এই জায়গাটা থেকে একটা কি হবে? মোমেন্ট তৈরি হবে, একটা মোমেন্ট তৈরি হবে। এটাকে বলছে টর্শন। ঠিক আছে, তাহলে এটা হলো কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা হলো কেস 2। কেস 3 যেটা, ওটা বলছে যে হচ্ছে যদি আপনার হচ্ছে উইন্ড এক্স এবং উইন্ড ওয়াই যদি একসঙ্গে কাজ করে, ঠিক আছে, তবে ফুল লোড কাজ করবে না। 75% অফ উইন্ড এক্স, 75% অফ উইন্ড ওয়াই। কার 75%? যে পিওর লোডের 75%। কেস 3। কেস 4 যেটা, কেস 4 হচ্ছে আপনার কেস 3টা ফুল এবং কেস 3টা যদি আবার ইসেন্ট্রিক হয়। এই হলো 4টা কেস। ঠিক আছে, এই যে এই 4টা কেস। এখন যদি হচ্ছে আমরা হচ্ছে অল সেট দেই, তাহলে হচ্ছে সে হচ্ছে ইনভেলাপটা নিবে। হ্যাঁ, এখন ইনভেলাপটা নিবে, কিন্তু এটা আমি হিসাব করে দেখছি যে আসলে ইনভেলাপটা নিলে, ঠিক আছে, এটা কি বলে, একটু ইনভেলাপটা নিলে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে হবে। ওকে, এই কোশ্চেনটা বুঝতে পারছেন? E1 এবং E2। হ্যালো, ওকে, তাহলে এটা তো গেল। আচ্ছা, তো উইন্ডটা শেষ করে ফেলে। উইন্ডের ক্লাস শেষ হলে মডেলটা একটু কাইন্ডলি দিয়ে দিয়েন, তাহলে একটু মানে চেক করতে পারবো যদি সমস্যা না। হ্যালো, ঠিক আছে, ওকে। হ্যালো। আচ্ছা, এখন আমরা হচ্ছে বলতেছিলাম যে ওয়ালাইকুম সালাম ভাই, আমি তো উইন্ডটা যে শেষ করে ফেলাই। ক্লাস করতেছি। উইন্ডের হচ্ছে ডাস্ট ইফেক্ট আমরা কিভাবে বের করবো, এই এক্সেলটা আমরা প্রোভাইড করে দেবো আপনাদেরকে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। আমরা গতদিন যেগুলি হচ্ছে করছিলাম উইন্ডের, ওই পুরা হ্যান্ড ক্যালকুলেশনগুলি এখানে আছে। আপনারা এটা দেখলে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, গাস্ট ইফেক্ট, এটা হলো যে গাস্ট ইফেক্টের যে ফর্মুলাটা, সেটা গাস্ট ইফেক্টের ফর্মুলা। এখানে অ্যাকচুয়ালি বসাইতে হবে আপনার এন এর ভ্যালু N1, তারপরে হচ্ছে ভি এর ভ্যালু এক্সপোজার BL। ঠিক আছে, এইগুলি বসাইলে তখন আমাদেরকে ডাস্ট ফ্যাক্টর বের করে দেবে। এই যে এখানে ডাস্ট ফ্যাক্টর আসে, বুঝতে পারছেন? তো যদি কোনোভাবে এই এক্সেলটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, এই এক্সেলটা কি আপনাদেরকে বোঝানোর দরকার আছে? আমার মনে হয় এটা আপনারা একটু দেখেন, যদি না বুঝতে পারেন, হ্যাঁ, পরের ক্লাসে আমরা এটা দেখাই দেবো আপনাদেরকে। আমার বুঝতে পারবেন, অসুবিধা হবে না। এটা কিছুই না, এখানে যা শুধু এই ডাটাগুলো বসাবেন, এই যেগুলি হচ্ছে নীল কালার, এগুলো হচ্ছে ইনপুট। ডাটাগুলো বসাইলে চলে আসবে আসছে। হ্যাঁ, আর কিভাবে বসাইতে হবে এই ইকুয়েশনগুলো তো আমরা গত ক্লাসে দেখছি। আর এইখানে দেখেন, এখানে যে এই যে বেস শেয়ার যেটা, সরি,
এই এই এখান থেকে যে উইন্ডের যে প্রেসার, হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য। ইটাপস তো আমাদেরকে প্রেসার বের করে দিবে, তো আপনারা হচ্ছে ক্রস চেক করার জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে ক্রস চেক করার জন্য দেখতে পারেন ইটাপস কত আসতেছে আর ম্যানুয়ালি ক্যালকুলেশন করলে প্রেসার কত আসতেছে। ঠিক আছে, তাহলে এটা গেল, উইন্ডের ব্যাপারটা গেল। এখানে আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন, এটা লাগবে না, ঠিক আছে, এটা থাকুক। আর হচ্ছে এনকোডার ক্লাসিফিকেশন, এটা আপনারা দেখেন, হ্যাঁ, এটা ইকুয়েশন সব কিছু দেওয়া আছে, ডাটা হয়ে চলে আসবে। তাহলে এটা হইল উইন্ডের ব্যাপারটা গেল। আর হচ্ছে আচ্ছা আচ্ছা, উইন্ড নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? উইন্ড নিয়ে ইটাপসে না থাকলে আমরা আটকে যাই। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারো কোশ্চেন নাই, তাহলে আটকে যাই এবার। হ্যাঁ, এখন দেখেন আটকে যদি যাই কি কি লাগবে। লোড প্যাটার্নে যাই, আমরা ডেড লোড দিলাম, তারপরে সুপার ডেড লোড দিলাম, লাইভ লোড দিলাম, আমাদের উইন লোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা আটকে লোডটা ডিফাইন করব, ঠিক আছে, ডিফাইন করব এক্ষেত্রে EX1 টাইপ দিব ওয়েভ সেসমিক, এখানে কোড নিব ASC75। আমরা ASC75 কেন নিচ্ছি? হ্যাঁ, বিএনপিসির সাথে কমপ্লেইন করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে আমরা তো গতদিন মানে থিওরিটা বুঝছি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি বেস শেয়ারটা কিভাবে বের হবে। তো জাস্ট গতদিন যেগুলি আমরা বলছি, হ্যাঁ, যে প্যারামিটারগুলো বসাইতে হবে এক্স্যাক্টলি সেম প্যারামিটার এখানে বসাইতে হবে, হ্যাঁ, অন্য কোনো কিছু নিতে হবে না। থিওরিটা একটু দেখলেই বুঝতে পারবেন, সমস্যা হবে না। এই জায়গায় দেখেন আর্থকুয়েকের ক্ষেত্রে কি হচ্ছে, আর্থকুয়েকের ক্ষেত্রে আপনার এক্স ডিরেকশন বরাবর আছে 3টা, ওয়াই ডিরেকশন বরাবর আছে 3টা। এখানে এই 3টা কি কি? এক্স ডিরেকশন বরাবর হচ্ছে একটা পিওর এক্স ডিরেকশন বরাবর যদি আর্থকুয়েকটা কাজ করে, আরেকটা হচ্ছে যদি এক্স ডিরেকশন বরাবর আপনার হচ্ছে ইসেন্ট্রিক হয়। কতটুকু ইসেন্ট্রিক হয়? 5% ইসেন্ট্রিক হয়, ঠিক আছে, মানে বেস শেয়ার সেন্ট্রয়েড বরাবর যদি কাজ করে, ওই যে উইন্ডের মতোই, হ্যাঁ, বেস শেয়ারটা যদি সেন্ট্রয়েড বরাবর কাজ করে তাহলে তো হচ্ছে পিওর এক্স ডিরেকশন বরাবর বেস শেয়ার। যদি পিওরলি সেন্ট্রয়েড বরাবর কাজ না করে আপনার হচ্ছে 5% ইসেন্ট্রিক হয়, 5% আমরা ধরে নিচ্ছি ইসেন্ট্রিক হচ্ছে 5%, তখন হচ্ছে এক্স ডিরেকশন প্লাস ইসেন্ট্রিসিটি। তো এখন এটা প্লাস মাইনাস কেন বললো? হ্যাঁ, প্লাস মাইনাসটা বললো কারণ হচ্ছে এটা তো মনে করেন যে একবার এদিকেও হইতে পারে, একবার এদিকেও হইতে পারে, তাই না? এখানে তো এই যে ইসেন্ট্রিসিটি দেখালাম, সেটা তো সেন্ট্রাল লাইন ছিল, সেন্ট্রাল লাইন থেকে এদিকে দেখাইছি, হ্যাঁ, তো এদিকে যদি প্লাস হয় তো এই যে এটা তো এদিকেও কাজ করতে পারে না, ইসেন্ট্রিসিটি, এই জন্য প্লাস মাইনাস, ঠিক আছে। এদিকে যদি প্লাস হয়, তাহলে এটা হয়তো মাইনাস, বুঝতে পারছেন? এটা যদি প্লাস পি হয়, প্লাস পি হলে এটা হবে মাইনাস পি, এরকম আর কি বিষয়টা, এই জন্য প্লাস মাইনাস। তাহলে এটা গেল এক্স ডিরেকশন বরাবর, আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। তো আমরা প্রথমে WX1 নিই, ধরে নিচ্ছি পিওর এক্স ডিরেকশন বরাবর গেল। তারপরে এই যে এখানে দেখেন এটা কি টাইম পিরিয়ড, ঠিক আছে। টাইম পিরিয়ডটা কি? টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি 3টা ভাবে বের করা যায়। একটা হলো অ্যাপ্রক্সিমেট টাইম পিরিয়ড, যেটা হচ্ছে কোড থেকে আমরা সিটি আর এম এর ভ্যালু বসালে চলে আসবে। গত থিওরিতে আমরা এটা দেখছি। আর একটা হলো প্রোগ্রাম ক্যালকুলেটেড, এটা হচ্ছে ইটিএফস নিজে করে, হ্যাঁ, মডেল অ্যানালিসিস থেকে এটা নেয়। তো আপনি যদি প্রোগ্রাম ক্যালকুলেটেড থেকে করেন, ঠিক আছে, আপনি বেশি একটা মিলাইতে পারবেন না, হ্যান্ড ক্যালকুলেশনের সাথে মিলাইতে পারবেন না, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ইউজার ডিফাইন, মানে টি, মানে টাইম পিরিয়ডটা আমরা নিজেরাই ক্যালকুলেশন করে যা হবে সেটা বসাই দেবো, ঠিক আছে। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে হয় ইউজার ডিফাইন টি দেই,
অথবা হচ্ছে অ্যাপ্রক্সিমেট যেটা, অ্যাপ্রক্সিমেট এটা ইউজ করি। বুঝতে পারছেন? তাহলে দেখেন, যদি আমি টি ইউজ করতে চাই, এই যে ইউজার ডিফাইন টি, তাহলে কীভাবে বের করবো? হ্যাঁ, ওই যে আমরা গত দিন যেটা করছিলাম, যে টি টাইম পিরিয়ড বের করার জন্য ফর্মুলা ছিল একটা, সিটি ইন্টু এস টু দি পাওয়ার এম। এই ফর্মুলাটা ইউজ করলে টি এর ভ্যালু চলে আসবে। আমি অবশ্যই এক্সেল দিয়ে দেবো আপনাদেরকে। এই যে এখানে বসলে চলে আসবে এম এর ভ্যালু, তারপরে হচ্ছে এম এর ভ্যালু বসাইতে হবে, সিটি চলে আসবে, হ্যাঁ, টি এর ভ্যালু করে দেবে, এরকম কি বিষয়টা। তাহলে আমাদের বিল্ডিং এর হাইট মিটারে কত আসে? আমাদের বিল্ডিং এর হাইট মিটারে কত? আমি যদি টি বের করতে চাই, আমাদের বিল্ডিং এর টি, তাহলে দেখেন কত আসে। আমি ওকে করি, বিল্ডিং এর হাইট মিটারে কত আসে? 76 ফিট আছে, তাই না? অবশ্যই আমরা এখান থেকেও দেখতে পারি, মিটারে ইউনিটটা চেঞ্জ করলাম, কত আসে? 23.16। আচ্ছা, আরেকভাবে আরেকটু ক্লিয়ারলি দেখতে পারি এদিকে, 23.16 যদি বসাই, আমাদের বিল্ডিং এর হাইট হচ্ছে 23.16, এত মিটার। ওকে, আচ্ছা, ভালো কথা। তারপরে এখন আমাদের এই বিল্ডিংটা কি ধরনের বিল্ডিং? আমাদের বিল্ডিংটা কি কংক্রিট মনোলিথিক ফ্রেম, স্টিল, স্ট্যাটিক্যালি ব্রেসিং, নাকি অল আদার স্ট্রাকচারাল সিস্টেম? কি হয় বলেন তো? আমাদের এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে স্ট্রাকচারাল টাইপ কিসের মধ্যে পড়ছে? এই চারটার মধ্যে? অল আদার সিস্টেম। হ্যাঁ, অল আদার সিস্টেম। এটা কিন্তু কংক্রিট মনোলিথিক ফ্রেম না, কারণ আমার শেয়ার ওয়াল আছে। তাহলে সিটি এর ভ্যালুটা কত বসাবো এখানে? আমরা সিটি ভ্যালু বসাবো, এটা কপি করে এটা বসাই দিই, 0.0488। এই যে টি কত আসে? টি আসে হচ্ছে 0.51, 0.51 আসে। 0.51 আমাদের সাততলা বিল্ডিং এর জন্য নর্মালি হচ্ছে 0.7 আসা উচিত, তাই না? 0.7 আসা উচিত। আমাদের এই হিসাব অনুযায়ী আসছে 0.5। তো আমরা যেটা ধরছিলাম অ্যাপ্রক্সিমেট, কি বলে, থাম রুল, হ্যাঁ, থাম রুল সবসময় কনজারভেটিভ হয়, তো কাছাকাছি, তাই না? টি এর ভ্যালু কত আসছে? 0.515। টি এর ভ্যালু 0.515। এটা কি বুঝতে পারছেন? এগুলো 0.515 আমরা বসাইতে পারি, অথবা আপনি এই যে অ্যাপ্রক্সিমেট যেটা, এটা হচ্ছে দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে অটোমেটিক সে হচ্ছে ক্যালকুলেশন করে নেবে। কিন্তু তার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই চারটার মধ্যে কোনটা ইউজ করবেন, তাই না? এখানে দেখেন, এখানকার যতগুলো ইউনিট আছে, এগুলো সবগুলো হচ্ছে ফিটে। সিটি ভ্যালুগুলি হচ্ছে ফিটে। সিটি যদি ফিটে হয়, তাহলে আপনার কি বলে, আর বিএনবিসিতে আছে হচ্ছে, এটা মিটারে, সিটি ভ্যালুগুলি আছে মিটারে, হ্যাঁ। কিন্তু ইটেপসে আছে হচ্ছে ফিটে। ওকে, তো এখানে যেটা হচ্ছে আপনার কটা, 1 2 3 4টা আছে না? এই চারটার মধ্যে কংক্রিট মনোলিথিক ফ্রেম যেটা, হ্যাঁ, ইয়াতে বিএনবিসিতে যেটা হচ্ছে 0.0466, ইটেপসে ওটা হচ্ছে আপনার 0.028, যেহেতু এটা মিটারে। ওকে, এই ভুল করে দেবো না। আবার বিএনবিসিতে যেটা হচ্ছে গিয়ে আপনার 0.0488, 1 2 3 4, ইটেপসে ওটা হচ্ছে 0.02, এটা। ঠিক আছে, এখন আমি হচ্ছে সময় পেলে দেখাবো না। ASC 75, হ্যাঁ,
ASC 75 এর আসলে দুই ইউনিটেরই কোড আছে এস সেভেন, যেমন আমাদের বিএনপিসিতে হচ্ছে এমপিএস, তাই না? আর এদের হচ্ছে এফপিএসও আছে, ঠিক আছে? তো এফপিএস এর যেটা ওইখানে যদি ওই টেবিলটা যদি দেখেন, তো ওইখানে অ্যাকচুয়ালি এই যে সিটির যে ভ্যালুগুলি এবং এম এর যে ভ্যালুগুলি ওইগুলি ফিটে কনভার্ট করলে এরকম হবে, ঠিক আছে? কাজেই আমাদের ফর্মুলা হবে অ্যাকচুয়ালি এটা, বুঝতে পারছেন এই ব্যাপারটা? যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ইউজ করি, অ্যাপ্রক্সিমেট টাইম ইউজ করি, তাহলে এটা গেল। এরপরে স্টোরি রেঞ্জটা আর্থকুয়েকের সময় আমরা বলছি যে আর্থকুয়েকের সময় স্টোরিটা কাজ করবে একদম বেস থেকে, হ্যাঁ? যেমন উইন্ডটা মেনলি কাজ করবে গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে, মাটির ভিতরেও তার উইন্ড যাবে না। কিন্তু আর্থকুয়েক হচ্ছে একদম বেস থেকে হবে, বেস থেকে রুট পর্যন্ত স্টোরি রেঞ্জ। তারপরে আমরা যে ফ্যাক্টর, যেটা রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, হ্যাঁ, এই রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এটা আমরা বের করে কি হবে, এটা আমরা বিএনবিসির টেবিল থেকে বের করব। আমরা যদি আগের স্লাইডগুলোতে যাই, আগের স্লাইডগুলোতে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরের এই যে এটা টেবিল 6.2.19, ঠিক আছে? এখান থেকে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বের করতে হবে, এবং এই টেবিলের মধ্যেই আপনার হচ্ছে ওভারস্টিং ফ্যাক্টর, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সবগুলি আছে, ঠিক আছে? তো আমরা তো গতদিন হচ্ছে গিয়ে আমরা দেখছি, হ্যাঁ, জানছি যে অ্যাকচুয়ালি এটা কীভাবে বের করবো। আজকে ওটা ডিটেলস করবো না। আমাদের এই বিল্ডিংটা হচ্ছে কিসের, আমাদের এই বিল্ডিংটা করছে হচ্ছে ডুয়াল সিস্টেম, না? ডুয়াল সিস্টেম এবং আমি যদি আপনার কংক্রিট শেয়ার ওয়াল, যেটা কংক্রিট শেয়ার ওয়াল যদি আমি স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়াল করি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে, তাহলে আমার এই টেবিলটা করতে হবে, বুঝতে পারছেন? এখানে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? এক্সেল শিটের মাধ্যমে সাইড ক্লাসের ব্যাপারটা দেখাতে চাইছিলাম। হ্যাঁ, এখানে ঠিক তো আছে, সাইড দেখাই ক্লাসের ব্যাপার আছে। হ্যাঁ, এটা দেখা দেবো, আজকে দেখা দেবো, এটা সাইড ক্লাস দেখা দেবো। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের আর নিয়ে? স্পেশালে করব না, অর্ডিনারিতে করব, এটা কোথা থেকে দেখব? হ্যাঁ, অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়ালস এর ব্যাপারে যদি কিছু বলতেন, আমাদেরটা যদি স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল হয়। অর্ডিনারি রেইনফোর্সড কংক্রিট এটা হচ্ছে ডিজাইনারের চয়েস, বুঝছেন? আপনি যদি রেইনফোর্সড কংক্রিট ওয়ালটা যখন ডিটেলিং করবেন, শেয়ারের কি রিভার যখন ডিটেলিং করবেন, ডিটেলিংটা যদি হচ্ছে আপনি OMRF দিয়ে করেন, মানে অর্ডিনারি রেইনফোর্সড দিয়ে করেন, ঠিক আছে? তাহলে আপনি এই 4 নম্বরটা ইউজ করবেন, ঠিক আছে? আর আপনি যদি কি বলে হচ্ছে শেয়ার ওয়ালটাকে স্পেশাল রেইনফোর্স কংক্রিট করেন, মানে ডিটেলিং করার সময় স্পেশাল রেইনফোর্স দিয়ে করেন, তাহলে আপনি 3 নম্বরটা ইউজ করবেন, বুঝতে পারছেন? এখানে পার্থক্যটা বুঝতেছেন? যদি আপনি হচ্ছে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট দিয়ে করেন, তাহলে আপনার আর এর ভ্যালু হচ্ছে কত, 7। তার মানে বিষয়টা হচ্ছে বেস শেয়ারটা কম ধরতেছি, ওকে? বেস শেয়ারটা আমি কম ধরতেছি। জোন 3 এবং 4 কি আমি চাইলে অর্ডিনারিতে করতে পারবো? এটা একটু চেক করে নিতে হবে, দাঁড়ান দেখে নিই। চেক হচ্ছে এই যে আপনার এই যে এসডিসি বিসিডি, ঠিক আছে? এসডিসি বিসিডি এটা থেকে চেক করে নিতে হবে। যদি আপনার অ্যালাউ করে তাহলে করতে পারবেন, অসুবিধা নেই। ভাইয়া, জি, আর সিগমা নট আর সিডি দিয়ে কি বোঝানো হয়, এটা কি একটু শর্টে বলা যায়? ও আচ্ছা, ওই যে ওভারস্টেন ফ্যাক্টর, জি ভাই। ওভারস্টেন ফ্যাক্টর আর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। জি। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এটা স্লাইড বের করতে হবে, বুঝছেন? তো স্লাইডটা আমি বের করে আমি বলবো। এখন এই মুহূর্তে এটা কোথায় আছে এটা দেখতে হবে, ঠিক আছে? এটা পরে বলি, এটা আপনি আমাকে আরেকবার মনে করে দেন, আমি এটা বলবো না, ওকে ভাই। ঠিক আছে? ওই স্লাইডগুলো খুঁজতে হবে এখন। মানে এটা একটা গ্রাফ, ওই গ্রাফ থেকে জাস্ট ছোট্ট করে বলা যাবে ইজিলি। ওই গ্রাফটা হচ্ছে কোথায় আছে দেখতে হবে।
এটা এটা আমাকে মনে করে আমি দেখে দেবো। তাহলে এখানে আর কোনো কোশ্চেন আছে? মানে এই যে সিগমা নট সিডি এটা বাদে, ওভারহেড ফ্যাক্টর এমডিএম ফ্যাক্টর বাদে যদি না থাকে, আমি ধরে নিচ্ছি আমি আমার শেয়ার ওয়ালটাকে স্পেশাল রিইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল করব। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার এই যে এই টেবিলটা ইউজ করবো। এখানে আর এর ভ্যালু ইউজ করবো এস, সিগমা নটের ভ্যালু 2.5, সিডি বের করবো হচ্ছে 5.5। আর এর ভ্যালু ইউজ করবো 7, তারপরে এগুলি হচ্ছে 2.5, 5.5, 2.5, 5.5। আচ্ছা, আর ইম্পর্টেন্স ফ্যাক্টরের আগের মতোই বের করে নেবেন। এটার ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে বিএনবিসিতে আমাদের বিল্ডিংটা হচ্ছে 2 এ পড়ছে, হ্যাঁ, অকুপেন্সি ক্যাটাগরি 2 এ পড়ছে, কাজে ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে এই পুরো ব্যাপারটা বোঝা গেছে। এখন আসেন এখানে এসএস এবং S1। আচ্ছা, এখানে যে প্রথম যে দুইটা অপশন এটা আমাদের ইউজ করার কোনো উপায় নেই। হ্যাঁ, এটা হচ্ছে যে ইউএসজিএস ডাটাবেস থেকে অটোমেটিক ওরা ওই যে আপনার নেট থেকে নিয়ে বসায় দেয়। তো আমাদের বাংলাদেশের জন্য এই ডাটাবেসটা তৈরি করা নাই। হ্যাঁ, এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে এসএস এবং S1। এটা হচ্ছে আমেরিকা, কানাডা ওই সব দেশে, হ্যাঁ, ওরা জাস্ট আপনার লঙ্গিটিউড নিয়ে ল্যাটিটিউড আর হচ্ছে লঙ্গিটিউড এটা কোঅর্ডিনেট বসা দিলেই ওদের হচ্ছে এই ডাটাগুলো অটোমেটিক বসে যায়। আমাদের হচ্ছে এটা নাই, আমাদের হচ্ছে এসএস এবং S1 যেটা, এগুলি আমাদেরকে ম্যানুয়ালি বসাইতে হবে। এসএস এবং S1 কি আমরা অবশ্য গত ক্লাসে দেখছি, এটা এসএস এবং S1 ব্যাপারটা। হ্যাঁ, এটা এসএস এবং S1টা আপনি পাবেন হচ্ছে অ্যাপেন্ডিক্স সিতে, বিএনবিসির অ্যাপেন্ডিক্স সিতে। এই যে এসএস এবং S1 ডিপেন্ড করতেছে আপনার জোনের উপরে। ঠিক আছে, তো ঢাকা যদি জোন 2 হয় তাহলে আমাদের এসএস হচ্ছে 0.5, S1 হচ্ছে 0.2। এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.2। আর লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড আমি রাখতে পারেন, এটা আসলে আমরা 4 রাখি, 8 রাখলেও অসুবিধা নেই। মানে এটা বলছিলাম আপনাদেরকে ওই দিন। হ্যাঁ, 4 রাখতে পারেন 4, অসুবিধা নেই। এর আগের দিন বলছিলেন যে বিএনবিসি তে 4 সেকেন্ড, কিন্তু হ্যাঁ, এসি তে 8 সেকেন্ড। এসি 4 সেকেন্ড। তো আমরা যেটা বলছি 4-8 আসলে ফ্যাক্ট না, যদি 4 সেকেন্ডের বেশি হয় টাইম পিরিয়ড, তাহলে এটা আপনি লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করতে পারবেন না। একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 4 সেকেন্ড হয়, তার মানে এটা মানে হিউজ রকমের ফ্লেক্সিবল একটা বিল্ডিং, ওটা অ্যাকচুয়ালি লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করা যাবে না। ঠিক আছে, তো এই জন্য লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এটা আপনি 4 রাখতে পারেন, অসুবিধা নেই। 8 রাখলেও অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের ওই যে আমরা ফর্মুলা দেখছিলাম না যে একটা রেঞ্জ আছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, যদি আপনি টিএল এর ভ্যালু যদি আপনি 4 বসান, তাহলেও যে ফর্মুলা, হ্যাঁ, 8 বসালো ওই একই ফর্মুলা, কিন্তু আপনার হচ্ছে এই সিএস এর ভ্যালুটা কমে যাবে। তো আমার কথা হচ্ছে যে আমাদের বিল্ডিংগুলি যদি লিনিয়ার অ্যানালাইসিস করতে চাই, তাহলে 4 সেকেন্ডের বেশি টাইম পিরিয়ড হওয়া যাবে না। কাজে এটা আপনি 4 সেকেন্ড রাখতে পারেন, তবে এএসসিতে এটা হচ্ছে 8 করা আছে। ঠিক আছে, আমার মনে হয় আপনি 4ই রাখেন, বিএনবিসি যদি 4 আছে 4ই রাখেন, কম্পিউটার ট্রানজিশন পিরিয়ড 4 রাখেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাইড ক্লাস, যেটা সাইড ক্লাস এখানে একটা ব্যাপার আছে। এইখানে দেখেন, এখানে ABCDE পর্যন্ত, হ্যাঁ, যতগুলো সাইড ক্লাস আছে এগুলো কিন্তু ক্লিক করলেই ওরা অটোমেটিক FA এবং FB বসায় দেয়। ঠিক আছে, কিন্তু এফ যেটা এটা হচ্ছে ইউজার ডিফাইন, বুঝতে পারছেন? সাইড ক্লাস এফ যদি আপনি চাপেন তাহলে সেটা হচ্ছে ইউজার ডিফাইন। এখানে যে কিন্তু অনেকে কনফিউজড হয়, অনেকে বলে যে হচ্ছে সাইড ক্লাস এফ বলতে কিছু নেই। ঠিক আছে, তাহলে ইটেপসের সাইড ক্লাস এফ আবার কি জিনিস? অ্যাকচুয়ালি এখানে একটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই এফ ক্লিক করলে সেটা হয় কি, সেটা হয় ইউজার ডিফাইন। ঠিক আছে, আর এফ বাদে আপনি যতগুলি আছে এগুলা ক্লিক করলে কিন্তু আপনি মানে এফ এবং এফ খাইতে পারবেন না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এফ হচ্ছে কোনো সাইড ক্লাস না, এফ হচ্ছে একটা অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন। ঠিক আছে, তো আমাদের জন্য এফ এবং এফ বের করতে হবে।
এই যে আমরা ধরে নিচ্ছি যে জোন 2, হ্যাঁ জোন 2 জন্য এফ এ কত হবে, জোন 2 জন্য হচ্ছে আচ্ছা, তো এই এফ এ বের করতে হলে আমাকে সয়েল যে টাইপ, হ্যাঁ সয়েল টাইপটা বের করতে হবে। সয়েল টাইপ, সয়েল টাইপ অ্যাকচুয়ালি আমি ধরে নিচ্ছি সয়েল টাইপ এসসি, ঠিক আছে, ধরে নিচ্ছি সয়েল টাইপ এসসি। অ্যাকচুয়ালি এটা সয়েল টাইপটা কি, এটা মনে হয় এখানে ছিল, ঠিক আছে সমস্যা নেই। আমরা ধরে নিচ্ছি আমার সয়েল টাইপটা হচ্ছে এসসি, আর আপনাদেরকে সয়েল টাইপ কিভাবে বের করতে হবে এটা আমি দেখাই দেবো আজকে। ধরে নিচ্ছি যে সয়েল টাইপটা হচ্ছে এসসি, যদি এসসি হয় তাহলে আপনি এফ এ বসাবেন 1.15, আর এফ ভি বসাবেন কত, এফ ভি বসাবেন হচ্ছে এই যে এফ ভি এসসির জন্য জোন 2 1.725। তাহলে ব্যাপারটা কি হলো, আমি ধরে নিচ্ছি যে এটা ঢাকাতে জোন 2 এ এবং আমার সয়েল টাইপ হচ্ছে এসসি। যদি এরকম হয় তাহলে আমার এস এস হবে এস এস, তাহলে আমার এস এস হবে 0.5, এস ওয়ান হবে 0.2, এফ এ হবে এসসি সাইড ক্লাসের জন্য 1.15, আর এফ ভি যেটা এফ ভিটা হবে 1.725। যাই এটা হচ্ছে 1.15, এফ ভিটা হবে 1.725। এসডিএস আর এসডি ওয়ানটা হচ্ছে ক্যালকুলেশন করে নিচ্ছে এবং এটা মিলে যাবে। যেটা এসডিএস হচ্ছে 0.383 আর এসসি হচ্ছে 0.23, 0.725 না, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের সাইসমিকের লোড দেওয়ার সিস্টেম, ঠিক আছে। তাহলে এক্স ডিরেকশন বরাবর গেল। এখন যদি আমি এক্স ডিরেকশন বরাবর আছে, আমি পিওর ইএক্স ওয়ান আর পিওর ইওয়াই ওয়ান নিয়েই করি, ঠিক আছে। অন্যান্যগুলি আমাদের ভাইয়া তাইলে আর্থকুয়েকের 6টা কেস বানাইতে হবে, হ্যাঁ উইন্ডে 6টা বানাইতে হবে, 8টা আর আর্থকুয়েকের 6টা। রাইট 6টা বানাইতে হবে। এরপরে কম্বিনেশন কি হবে এটা আমি দেখাই দেবো, ঠিক আছে। টোটাল কতগুলো কম্বিনেশন হবে এগুলো আমি দেখাই দেবো। আচ্ছা আমি তাহলে এটা স্কিপ করে যাবো নাকি বসাবো? আচ্ছা বসাই দিই। EX2 দেই, EX2 দিয়ে তাহলে জাস্ট আমি কি করবো, একটু রাখবো হচ্ছে এটা, বাকি সবগুলো আউট করে দেবো। ওভাররাইড করবো হচ্ছে 51%, এটা রাখবো হচ্ছে সরি এটা রাখবো নিচে একটা। তারপরে আমি মনে হয় এটা স্কিপ করে যাই, হ্যাঁ অনেক ডাটা লিখতে হবে, একটা করি 0.5, 0.2, 4 মূল কথা সবকিছু ভাইয়া আগের যাইলেই মতো সেম প্যারামিটারই তো হবে, খালি 6 পার রাইট করতে হবে কিন্তু প্যারামিটার সবই সেম। এক্স্যাক্টলি সব সেম, শুধুমাত্র এই যে চেঞ্জ করতে হবে এই যে এটা। তো একটা আমি দেখাই দিই, হ্যাঁ একটা আমি দেখাই দিই, বাকিগুলি স্কিপ করে চলে যায়। ছিল 1. কত হয়ে গেল 1.15, 1.15, ওকে। এখানে ছিল হচ্ছে 7, এটা হচ্ছে 2.5, এটা 5.51। তাহলে এটা গেল কি, যদি আমি এক্স ডিরেকশন প্লাস এক্সেন্ট্রিসিটি নেই, তাহলে এরপরটা কি নেব, এরপরটা নেব হচ্ছে এক্স ডিরেকশন ওভার 3, ঠিক আছে। এরপরটা নেবেন 3 নিয়ে এটা হচ্ছে মডিফাই করে দেবেন, বুঝতে পারছেন। এই যে ডাটা হচ্ছে সেম আগের মতোই, খালি এই ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, ওকে। আচ্ছা তাহলে আমি এটা স্কিপ করে যাই। হ্যাঁ এখন যদি ওয়াই করি তাহলে এটা ডিলিট করে দিই, ওয়াই করি ওয়াই ওয়ান যাব, ইয়ে হচ্ছে অ্যাড নিউ লোড, ওয়াই ওয়ান অলরেডি আছে, ওয়াই ওয়ান এখানে এটা করবেন, ঠিক আছে। এখানে সেম আগের মতোই, খালি ডিরেকশন চেঞ্জ করে দেবেন, আর কিচ্ছু না, ঠিক আছে। সেম আগের মতোই, শুধু ডিরেকশন চেঞ্জ হবে। এসএস কত 5, এটা বলতে পারবেন কেন ডাটাগুলো সেম হচ্ছে? পুরো
আর্থকুয়েক এক্স এবং আর্থকুয়েক ওয়াই এর হ্যাঁ ডাটাগুলো সেম কেন হচ্ছে কি বলতে পারবেন? কোনো চেঞ্জ নাই কেন? এটা কিন্তু গতদিন বলছিলাম। আর্থকোয়েক যেভাবে যে উইথের উপরে কোনো ডিপেন্ড করে না ওর হ্যাঁ, right. সাইজিং এর। এক্স্যাক্টলি। এটা কোনো হচ্ছে ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। বেস শেয়ার হচ্ছে দুইটার বেস শেয়ার। আর্থকুয়েক এক্স ডিরেকশন বরাবর বেস শেয়ার যা আসবে, ওয়াই ডিরেকশন বরাবর বেস শেয়ার তাই আসবে। বেস শেয়ারটা ভি এর ভ্যালুটা সেম আসবে। কিন্তু আপনার হচ্ছে আর্থকুয়েক ফোর্স যেটা, যখন ফোর্সটা যখন ডিস্ট্রিবিউশন করবেন, বেস শেয়ারটা যখন ডিস্ট্রিবিউশন করবেন, তখন হচ্ছে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হবে। নর্মালি বেস শেয়ারটা সেম আসবে। একটা তো হলো বেস শেয়ার, আরেকটা হলো বেস শেয়ারের ডিস্ট্রিবিউশন। যখন হচ্ছে ডিস্ট্রিবিউশন হবে বেস শেয়ারটা, তখন এক্স এবং ওয়াই এর বরাবর চেঞ্জ হবে, ঠিক আছে? ফ্রেম অনুযায়ী চেঞ্জ হবে। কিন্তু এমনিতে বেস শেয়ারটা সেম, এটা সেম, এই জন্য অ্যাকচুয়ালি এই জায়গায় আমাদের প্যারামিটারের কোনো চেঞ্জ হবে না। এফ এর ভ্যালু হচ্ছে 1.15, এর ভ্যালু হচ্ছে 1.75, এখানে হচ্ছে 7, এখানে 2.5, 1.5। এই তো আমাদের হয়ে গেল। আচ্ছা, আমি এই EX2 যেটা, হ্যাঁ এটাও ডিলিট করে দিচ্ছি, তাহলে মানে কি বলবো, এটা সিমেট্রিসিটি থাকবে বর্তমানের সময়। আর আপনারা হচ্ছে বাকিগুলি করে ফেলবেন। আমি হচ্ছে এই ডাটা লিখতে হবে অনেকগুলি, এই জন্য স্কিপ করে গেলাম। আপনারা এগুলি করে ফেলবেন। হ্যাঁ, ই এক্স এর জন্য আসবে 3টা, ইউআই এর জন্য আসবে 3টা। ঠিক আছে, এখান থেকে বের হয়ে যায় আমাদের ভাইয়া, আজকে। জি, হ্যাঁ, সিসমিকের ড্রিফট আর সিসমিকের মধ্যে পার্থক্যটা কি? সিসমিকের ডিপ আর সিসমিকের পার্থক্যটা হচ্ছে যখন আপনার ওই যে আমরা যখন চেক দিব, সার্ভিসিবিলিটি যখন চেক দিব, বুঝছেন? সার্ভিসিবিলিটি যখন চেক দিব, সার্ভিসিবিলিটির ব্যাপারে আজকে ক্লাসের কথাবার্তা বলা হবে। তো তখন হচ্ছে যদি আমি সাইসমিক নেই, তখন আমার অ্যালাউয়েবল লিমিট হবে একটা, ঠিক আছে? আর যদি ড্রিফ নেই, তাহলে আমার অ্যালাউয়েবল লিমিট হবে আরেকটা। এই, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন? আমাদের বিএনবিসিতে হচ্ছে এই ড্রিফটের ব্যাপারে আমি পাই নাই, হ্যাঁ, বা থাকতে পারে আমি পাই নাই। আমরা এখানে যে দেখালাম এটা আছে, ঠিক আছে? সাইসমিক ড্রিফটের ব্যাপারটা এটা হচ্ছে এই ড্রিফটের ব্যাপারটা, ঠিক আছে? এটা আমি একটু দেখে আপনাকে জানাবো আছে কিনা সাইসমিক ড্রিফটের এই ব্যাপারটা, ঠিক আছে? জি, ওকে ভাই। আচ্ছা, তাহলে গেল। এখন আসবে হচ্ছে মাস সোর্স। মাস সোর্সটা কেন দরকার? মাস সোর্সটা কেন দরকার বলুন তো? সাইজমিক ওয়েটের জন্য। রাইট, মাস সোর্সটা হচ্ছে সাইসমিক ওয়েট। হ্যাঁ, এই যে আপনার ZIC/R ইনটু হচ্ছে W। হ্যাঁ, এই ডাব্লুটা আসবে হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে। এখানে আমি যতগুলি লোড দিব, এই লোডগুলি হবে ডাব্লু, ঠিক আছে? স্ট্রাকচারের অন্য কোনো ওয়েট কাজ করবে না। এখানে যে কয়টা লোড দিব, সেই কয়টাই হচ্ছে ডাব্লু। ওকে, তো এখানে যেটা করবেন, এখানে হচ্ছে এগুলো সব আউট করে দেবেন, শুধু এটা রাখবেন সাইসমিক লোড প্যাটার্ন। আর এখানে ভার্টিক্যাল মাস যেটা, এটা হচ্ছে নেবেন না, এটা চেক আউট করে রাখবেন। তারপরে আমরা বলছিলাম যে হচ্ছে সাইসমিক ওয়েট। হ্যাঁ, সাইসমিক ওয়েটটা হচ্ছে আপনার ডেড লোড প্লাস হচ্ছে 25% লাইভ লোড, ঠিক আছে? কিন্তু যদি কোনো লাইভ লোড হচ্ছে 100 হয়, তাহলে ওইটাকে হচ্ছে আমরা 50% লাইভ লোডও করতে পারি। এটা ওই যে গত ক্লাসে বলা আছে। তাহলে আমাদের ডেড লোড কি আছে? ডেড লোড হচ্ছে একটা পিওর সেলফ ওয়েট, তারপরে ফ্লোর ফিনিশ, তারপরে র্যান্ডম ওয়াল, তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল। এই সবগুলার হচ্ছে ডেড লোড। এটার জন্য ফ্যাক্টর রাখবো 1, ঠিক আছে? আর লাইব্রেরির জন্য ফ্যাক্টর রাখবো হচ্ছে 0.25, ঠিক আছে? আর 100 যেটা লাইব্রেরি 100 যদি ইউজ করি, তাহলে এখানে ফ্যাক্টর রাখবো 0.5, ঠিক আছে? এটা হলো সাইসমিক ডেড লোড চলে গেল।
চেক করি, ডিফাইনে যাই, ডিফাইনে গিয়ে যেটা হচ্ছে পিডেলটা অপশন, পিডেলটা অপশনটা হচ্ছে আপনারা রাখবেন নান, ঠিক আছে? এটা যখন ওই যে আমরা নন লিনিয়ার বা এরকম ম্যানেজ করি তখন হচ্ছে পিডেলটা আসে, লিনিয়ারের জন্য নাম রাখবেন। এখানে যাই, মডেল কেস, হ্যাঁ মডেল অ্যানালাইসিস, এটা হচ্ছে যা আছে তাই রাখবেন, ঠিক আছে? আইগেন ভ্যালু অ্যানালাইসিস, এটাতে এটা একটা ডাইনামিক অ্যানালাইসিস। তারপরে এই তো, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কি হলো, আমরা হচ্ছে ডেড লোড দিলাম, উইন লোড দিলাম, আর্থকুয়েক দিলাম। এখন আমাদের ডায়াফ্রাম করবো, ঠিক আছে? ডায়াফ্রাম যদি না করি তাহলে উইনটা কাজ করবে না। ডায়াফ্রাম কীভাবে করবো দেখেন, ডিফাইনে যাই, ডায়াফ্রামে গিয়ে প্রথমে ডায়াফ্রাম একটা ডিফাইন করবো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এটা ডায়াফ্রামটা হচ্ছে এরিয়া ডায়াফ্রাম, এরিয়া, ঠিক আছে? এটা এখন তো তারপরে প্রত্যেকটা স্ল্যাব সিলেক্ট করবো, প্রত্যেকটা স্ল্যাব সিলেক্ট টাইপ ফ্লোর স্ল্যাবগুলি সিলেক্ট করলাম, এরপরে শো সিলেক্ট অবজেক্ট অনলি, শুধু স্ল্যাবগুলিকে রাখলাম, বাকিগুলি কি ভিউ থেকে আউট করে দিলাম, প্রিভিয়াস সিলেকশন। এরপর আমরা যাব অ্যাসাইনে গিয়ে আপনি যাবেন হচ্ছে শেল, ঠিক আছে? শেলে গিয়ে এই যে ডায়াফ্রাম, এখানে গিয়ে ডায়াফ্রাম নিলেন, অ্যাপ্লাই করলেন, এই যে এটা হলো সেন্টার অফ মাস। এই ফ্লোরের সেন্টার অফ মাস হচ্ছে এখানে কাজ করছে। তো হয়ে গেল, ডায়াফ্রাম হয়ে গেল। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে স্টিফনেস মডিফায়ার, ঠিক আছে? আমাদের আর আচ্ছা আমি একটু আমার মনে হয় আমার ট্র্যাকে আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটু ইয়ে করি, একটু রিভিউ দিয়ে আসি। হ্যাঁ, রিভিউ দিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা কি কি করলাম আর কি কি বাকি আছে এটা বুঝতে পারবো। আপনারা একটু আমাকে হেল্প করেন। দেখেন আমরা প্রথমে কি করছি, আমরা হচ্ছে 1 নম্বরে গ্রিড স্পেসিং এবং স্টিল ডাটা করছি, এই করছি না? তারপরে হচ্ছে মেটেরিয়াল স্ট্যান্ড ডাটা দিছি, তারপরে কলাম সাইজ এবং বিম সাইজ এটা হচ্ছে ঠিকঠাক মতো দিছি, ডিফাইন করছি। শেয়ার ওয়াল বা কোর ওয়ালের এটা ডিফাইন করছি, স্ল্যাব ডিফাইন করছি, স্টেয়ার কেসের থিকনেসটা দিছি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এটা আমরা হচ্ছে দেই নাই, তারপরে ডেড লোড ডিফাইন করছি, লাইভ লোড ডিফাইন করছি। এরপরে হচ্ছে ডেড লোড এবং লাইভ লোডের এখানে হচ্ছে লোড প্ল্যান করে নিতে বলছি, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, লোড প্ল্যান। আমাদের এই বিল্ডিংটা তো ছোট্ট, তাই না? আমাদের বিল্ডিংটা ছোট্ট বিল্ডিং, তো এখানে আমাদের লোডগুলি হচ্ছে কি বলে আমরা জানি, ধরে নিচ্ছি যে এত এত এত। তো আপনি যখন হচ্ছে বড় বিল্ডিং করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে এক একটা ফ্লোরের এক জায়গায় এক এক রকমের লোড। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে লোড প্ল্যান করে নেওয়া ভালো, ঠিক আছে? লোড প্ল্যান করে নেওয়ার পরে তারপরে আগে লোড প্ল্যান করে নেবেন, লোড প্ল্যান করে নিয়ে তারপরে হচ্ছে ইটিএফসি লোড অ্যাসাইন করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বুঝতে পারছি? আচ্ছা, আপনাদের কি লোড প্ল্যান জিনিসটা কি, এটা কি আছে? এটা কি লোড প্ল্যানের একটা ফিগার থাকা উচিত ছিল? লোড প্ল্যানের ফিগার ছিল বোধহয়। বিয়ে করার সময় ভাইয়া একটা লোড প্ল্যান দিই, ওই জিনিসটাই কি হ্যাঁ বিয়ে যখন করতাম তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি বিল্ডিং গুলো লোড প্ল্যান দিই। রাইট, ওই জিনিসটা আগে করে নেবেন। এটা আগে করে নিলে অনেক সুবিধা। আচ্ছা, লোড প্ল্যানের একটা ফিগার আমি মনে করছিলাম ছিল কি নাই। আচ্ছা, আমি দেখাবো লোড প্ল্যান। আমি যদি বলি একটু, সেটা হচ্ছে আপনারা ওই যে ধরেন যে যেখানে যে লোড, সেখানে ধরেন যে ডেড লোডের জন্য প্রত্যেকটা ফ্লোরের
প্রত্যেকটা ফ্লোরের ডেড লোড কোথায় কোথায় কাজ করতেছে, ফ্লোর ফিনিশ কোথায় কোথায় কাজ করতেছে, প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রত্যেকটা ফ্লোরের জন্য ফ্লোর ফিনিশের জন্য একটা প্ল্যান করবেন। তারপরে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের জন্য র্যান্ডম ওয়াল লোডের জন্য একটা প্ল্যান করবেন। প্রত্যেকটা ফ্লোরের জন্য লাইভ লোডের জন্য একটা প্ল্যান করবেন। এগুলোই হচ্ছে লোড প্ল্যান। আচ্ছা, তারপরে হচ্ছে 12 নম্বর, আমরা আর্থকুয়েক লোড ডিফাইন করছি, মার্স সোর্স ডিফাইন করছি, তারপরে হচ্ছে উইন লোড ডিফাইন করছি। এরপরে হচ্ছে 14 থেকে নিচের যেগুলি, এগুলি আমরা করবো। ঠিক আছে, আমরা 13 পর্যন্ত করে ফেলছি, এগুলো খুব দ্রুত হবে। এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার আছে, আমি এগুলো মার্ক করি। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি কি কালার দেবো, সবুজ দিই, সবুজ দিয়ে বোঝা যাচ্ছে না, এটা দিই। একটা হচ্ছে আপনার লোড কম্বিনেশন, হচ্ছে ম্যাশ, ডায়াফ্রাম তো অলরেডি করে ফেলছি। একটা হচ্ছে ইফেক্টিভ স্টিফনেস আর প্রপার্টি মডিফায়ার। ওকে, এই তিনটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে ম্যাশটা, প্রথমে আপনার ইফেক্টিভ স্টিফনেস যেটা আর প্রপার্টি মডিফায়ার যেটা, এটা আগে দিব, তারপরে হচ্ছে ম্যাশ করাবো, এরপরে হচ্ছে লোড কম্বিনেশন। ঠিক আছে, আর বাকি এই যে কোড ডেফিনেশন, বিম কলাম ফ্রেম সিস্টেম, এটা খুব ছোট্ট কাজ। ঠিক আছে, তারপর সাপোর্ট কন্ডিশন খুবই ছোট কাজ, এবার রান দিলে হয়ে যাবে। তাহলে কি হলো, আমি আপনাদেরকে এখন দেখাবো ইফেক্টিভ স্টিফনেস, তারপরে হচ্ছে ম্যাশ করা, তারপরে হচ্ছে লোড কম্বিনেশন। তাহলে আমি ইফেক্টিভ স্টিফনেসটা আগে দেখাই। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন, এগুলো আসলে যে কোনো একটা, হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী করতে হবে এরকম না, আগে পরে করলেও হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে স্টিফনেস মডিফায়ার তো আমরা ওই দিন আলাপ করছি, এটা নিয়ে আর কিছু বলবো না, আমরা ডিরেক্টলি স্টিফনেস মডিফায়ার প্রোভাইড করব। কথাই আছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, ওই দিন আমরা বলছিলাম যে আমরা সবসময় মডেল করবো দুইটা। ঠিক আছে, একটা মডেল হবে শুধু সার্ভিস লোডের জন্য, আর আরেকটা মডেল হবে আপনার ডিজাইনের জন্য। ঠিক আছে, যে মডেলটা হচ্ছে সার্ভিস লোডের জন্য হবে, সার্ভিস লোডের মডেল এবং ডিজাইনের মডেলের মধ্যে খুবই সামান্য পার্থক্য। ঠিক আছে, পার্থক্যটা হচ্ছে কি, জাস্ট আপনার স্টিফনেস যে মডিফায়ারের চেঞ্জ। ওকে, তার মানে কাহিনীটা হচ্ছে, আপনি প্রথমে সার্ভিস লোডের জন্য মডেল করবেন, মডেল করার পরে সার্ভিস লোডের যে ক্রাইটেরিয়া, এগুলো যদি ঠিকঠাক মতো ফিল আপ করে, বা সার্ভিস লোডে যদি ওকে হওয়ার পরে ডিজাইনে যাওয়ার আগে, হ্যাঁ, মডেলটা ডিজাইন দেওয়ার আগে জাস্ট হচ্ছে প্রপার্টি মডিফায়ার যেগুলি আছে এগুলো চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিয়ে বাস রান দিয়ে ডিজাইন করবেন। বুঝতে পারছেন? আমরা প্রথমে হচ্ছে সার্ভিস লোডের জন্য আমরা মডেল করব। মডেল করার পরে সার্ভিস লোডের সব ক্রাইটেরিয়া, সব রিকোয়ারমেন্ট, বিএনবিসি তো অনেকগুলো রিকোয়ারমেন্ট বলছে, সবগুলো রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করার পরে যদি সার্ভিস লোডে ওকে হয়ে যায়, তারপরে যখন আমরা হচ্ছে ডিজাইনে যাওয়ার আগে সেকশন বা হচ্ছে প্রপার্টি মডিফায়ার যেগুলি, এগুলি জাস্ট চেঞ্জ করে দিয়ে রান দিয়ে ডিজাইন করে দেবো। বুঝতে পারছেন? আমরা এখন প্রথমে সার্ভিস লোডের জন্য কি বলে প্রপার্টি মডিফায়ারগুলো অ্যাসাইন করব। তো এখানে দেখেন, কলামের জন্য I22 এবং I33-তে আছে 0.98, বিমের জন্য 0.49, স্ল্যাবের জন্য আছে, শেয়ারের জন্য আছে। তো চলেন এটা আমরা দেই। এখন যাই, ধরে নিই প্রথমে কলাম দিই, সিলেক্ট করব অবজেক্ট টাইপ কলাম, সবগুলি কলাম সিলেক্ট করলাম, 170টা কলাম আছে এই যে। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে ডায়াফ্রামের যেটা আছে, এটা আমি আউট করে দিয়েছি। আচ্ছা,
সবগুলি কলাম ধরলাম, হ্যাঁ, ধরে আপনি যাবেন অ্যাসাইনে গিয়ে ফ্রেমে গিয়ে এই যে নিচের দিকে দেখেন আপনার প্রপার্টি মডিফায়ার আছে, প্রপার্টি মডিফায়ার। হ্যাঁ, আমি বলতেছিলাম যে প্রপার্টি মডিফায়ার দুই জায়গায় দেওয়া যায়। একটা হচ্ছে ওই যে যখন মেটেরিয়াল দিবেন ওইখানে দেওয়া যায়, আরেকটা হচ্ছে অ্যাসাইন থেকে দেওয়া যায়। তো আমি হচ্ছে অ্যাসাইন থেকে দেওয়াটাকে বেশি প্রিফার করি, কারণ হচ্ছে তাহলে খুব ইজিলি চেঞ্জ করা যায় আর কি। আর মেটেরিয়াল থেকে দিলে আপনার আসলে যদি আমাদের এখানে তো মাত্র কয়েকটা মেটেরিয়াল, মানে কয়েকটা সেকশন, অনেকগুলো সেকশন হবে, তখন অনেকবার লিখতে হবে। এই জন্য অ্যাসাইন থেকে দিলে একবারই দিয়ে দেওয়া যায়, এই জন্য অ্যাসাইন থেকে দেওয়া প্রিফার করি। ঠিক আছে, তাহলে এখন M22 ক্ষেত্রে আমরা কত দেখলাম? M22 ক্ষেত্রে আমরা দেখলাম 0.98, I22 I33 ক্ষেত্রে 0.98। এই যেটা মোমেন্ট অফ ইনারশিয়া I22 0.98 হচ্ছে 0.98, এই যে কলামে বসে গেল। এরপরে বিমগুলো সিলেক্ট করবে, সিলেক্ট অবজেক্ট টাইপ বিম। ঠিক আছে, বিমগুলি সিলেক্ট করছে, এই যে 280টা বিম সিলেক্ট করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এক বাটন ক্লিক করে শো সিলেক্ট অবজেক্ট অনলি, এই যে বিমগুলি দেখাচ্ছে। প্রিভিয়াস সিলেকশন বিমের ক্ষেত্রে 0.49, তো বিমের ক্ষেত্রে টর্শনাল কনস্ট্যান্ট আমরা ধরবো 0.01, মানে আমরা ধরে নিচ্ছি যে বিম টর্শন নিতে পারবো না। বিমের যে টর্শন আসবে সেই টর্শনটা চলে যাবে কলামে। ঠিক আছে, তো হচ্ছে 0.01। তাহলে বিম গেল, কলাম গেল, এখন নিব হচ্ছে স্ল্যাব। সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর, শো করব সবগুলি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখে আসি। M1 M2 সবগুলি হচ্ছে 0.35, শুধু I22 এবং I33 বাদে। এখানে যাই, অ্যাসাইনে গিয়ে হচ্ছে শেল। ঠিক আছে, শেলে গিয়ে এই যে এখানে আসবেন। এখন কিন্তু ফ্রেম না, স্ল্যাব যখন যাব তখন ফ্রেম না, স্ল্যাব যখন যাব তখন যাব সেলে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে 2D এলিমেন্ট। সেলে গিয়ে স্টিফনেস মডিফায়ার আসবে। এখানে হচ্ছে যতগুলি M আছে, হ্যাঁ, এবং যতগুলি F1 আছে সব হচ্ছে 0.35, F11 F22 F12 সবই 3.35। F11 F22 F12 M11 M22 এগুলো তো বুঝছেন না, এগুলো তো ওইদিন আলাপ করছি আমরা। এখানে কোনো কোশ্চেন আছে F11 F22 নিয়ে? আমাদের প্রথম লেকচারে আমরা হচ্ছে F11 F22 F12 এগুলো আমরা বলছিলাম, তবে একটা ফিগার দিতে বলছিলাম, মানে এই ফিগারটা দেওয়া হয়নি। ঠিক আছে, এটা ফিগার দিয়ে দিব। এখানে কোনো কোশ্চেন আছে এই আপনার হচ্ছে F11 F22 M11 M22 এগুলোর ব্যাপারে? ভাইয়া ভি দিয়ে কি বোঝানো হচ্ছে এখানে? ভিটা হচ্ছে শেয়ার, ঠিক আছে। আমাদের এই যে কি বলে সেটা তো আপনার সেল থিন, হ্যাঁ এখানে সেল থিন, এখানে তো শেয়ারই আসবে নগণ্য, খুবই কম শেয়ার আসবে। তো এখানে আসলে এটাকে শেয়ারের জন্য অ্যাকচুয়ালি ক্র্যাক হবে না, এই জন্য হচ্ছে শেয়ারের জন্য কিছু দিচ্ছি না। হ্যাঁ, F11 F22 আর F12 এরাও তো শেয়ার। না, এগুলো শেয়ার না, এগুলো হচ্ছে ফোর্স, মেমব্রেনের ফোর্স, এক্সিয়াল ফোর্স এগুলি। বুঝছেন, এগুলো শেয়ার।
এগুলো হচ্ছে ইন প্ল্যান, এই যে এই তিনটা হচ্ছে ইন প্ল্যান, আর এগুলো এই তিনটা হচ্ছে আউট অফ প্ল্যান। ঠিক আছে, তাহলে এখানে গেলাম, শেল দিলাম, এবার হচ্ছে ওয়ালে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপ ওয়াল। ওয়ালে যাই, প্রিভিয়াস সিলেকশন করলাম। ওয়ালের ক্ষেত্রে হচ্ছে M11, M22, M12 এগুলো হচ্ছে 0.14, আর F11 আর F22 হচ্ছে 0.49। এখানে আছে F12 তে কোনো মডিফায়ার বসবে না। তাহলে F114 0.49 এইটা ভিন্ন কেন, এইটা যদি একটু কাইন্ডলি বলে দেন। জি, এইটা দুইটা ভিন্ন কেন, এটা যদি একটু কাইন্ডলি বলে দেন। যে ওয়াল স্ল্যাবের জন্য তো সব একই, কিন্তু ওয়ালের জন্য ভিন্ন যে। ওয়ালে মানে ওয়ালের জন্য বলছেন যে ওয়ালের জন্য প্রপার্টি মডিফায়ারের ডাটাগুলো ভেরি করলো কেন, এই তো? ভেরি করলো কেন? জি ভাই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কি ওয়াল তো হচ্ছে অ্যাকচুয়ালি যেমন হচ্ছে স্ল্যাব, হ্যাঁ, স্ল্যাব হচ্ছে হরিজন্টাল এলিমেন্ট, আর আর ওয়ালটা হচ্ছে ভার্টিক্যাল এলিমেন্ট, তাই না? স্ল্যাব হচ্ছে আপনার শেল এলিমেন্ট, ওয়ালও হচ্ছে শেল এলিমেন্ট। তাহলে এটা পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যেটা হচ্ছে স্ল্যাবটা হচ্ছে আপনার কাইন্ড অফ বিমের মতো আচরণ করবে, কাইন্ড অফ বিম। আর ওয়ালটা হচ্ছে কাইন্ড অফ কলাম। ঠিক আছে, তো এই জন্য আপনি দেখেন যে হচ্ছে এই শেয়ারওয়াল যখন করবেন, এগুলো তো ক্র্যাক, তাই না? এগুলো হচ্ছে যা আসবে, আমি ধরে নিচ্ছি যে হচ্ছে যা আসবে তার হচ্ছে 50% হচ্ছে ক্র্যাক হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে বেন্ডিং মোমেন্টের জন্য তার হচ্ছে 0.14% ক্র্যাক হয়ে গেছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। এখন যখন শেয়ারওয়াল তো হিউজ পরিমাণ আপনার এক্সেল লোড নিবে, তাই না? শেয়ারওয়াল তো এক্সেল লোড নেবে। কলাম যদি শেয়ারওয়াল তো কাইন্ড অফ আপনার কলাম, তো এখানে শেয়ারওয়াল কিন্তু হিউজ এক্সেল ফোর্স নেবে। আপনি যদি দেখেন, মডেল যদি করে দেখেন, আপনি যদি হচ্ছে যে শেয়ারওয়ালের পাশে তুমি যদি একটা কলাম ড্র করে কলাম করে এটা রান দেন, দেখবেন যে হচ্ছে যত লোড অধিকাংশই শেয়ারওয়াল নিয়ে নিচ্ছে, কলাম কম আসছে। হ্যাঁ, তো শেয়ারওয়াল কিন্তু প্রচুর এক্সেল ফোর্স নেয়। এক্সেল ফোর্স নিলে তার এক্সেল ফোর্সের জন্য তো তার ক্র্যাক হবে, তাই না? তো এই যে ক্র্যাকটা, এটা তো অ্যাকচুয়ালি স্ল্যাবের মতো হবে না। এই জন্য এখানে হচ্ছে আপনার ওই কি বলে প্রপার্টি মডিফায়ারটা আলাদা, বুঝছেন? এখন আপনি যদি আমাকে বলেন যে 0.5 কেন, হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো না, কারণ 0.5 আসলে কেন ইউজ করতেছে, কিভাবে আসছে, হ্যাঁ, এটা আমি জানি না, এত নলেজ আমার নেই। তবে ইকুয়েশন আছে, এসিআইএ এবং ক্র্যাক সেশনের জন্য ইকুয়েশন আছে ভাইয়া, জি। হ্যাঁ, ইকুয়েশন আছে। আবার হচ্ছে ওরা আপনার হচ্ছে এই ডাটাগুলোও বলে দিছে যে এত এত ধরো, এই আর কি। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় এইটার জন্য জিজ্ঞেস করলাম, কারণ 0.14 এর ব্যাপারটা আছে, ওই যে 0.5 এর ওইটা, আবার এইটাই আমারও এটাই 0.14 এরটা কি হচ্ছে, কিন্তু কারণ 0.35 তো ক্র্যাক সেকশনের জন্য, তো 0.1 ওইটার থেকে 0.49 আসছে। 0.14টা আসলে বুঝতেছি না। আমি আমি আপনার কথাটা বুঝতে পারি না, ভেঙে ভেঙে আসছে। বললাম ভাইয়া, ওই যে ক্র্যাক সেকশনের জন্য শিয়ার ওয়ালে তো মডিফায়ার 0.35, ওইটাকে 1.4 দিয়ে গুণ করলে 0.49 আসে। এই জন্য বুঝতে পারছি, কিন্তু 0.14টা বুঝতে পারছিলাম, এই জন্য জিজ্ঞেস করি। এখন কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে 0.14টা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি ওই যে স্ল্যাবের সাথে গুলাই ফেলতেছিলাম ব্যাপারটা, এই জন্য। 0.14 এর রেফারেন্সটা নাকি ওই যে ইটেপস এর মানে রেফারেন্স, এটা তো বিএনবিসি তে নাই।
0.14 যে ভ্যালুটা, হ্যাঁ, এটা তো বিএনপিসি তে নাই। বিএনবিসিতে আছে হচ্ছে এই যে এটা, আপনার এই যে এটা আছে, এটা তো পাইছেন না বিএনবিসিতে? হ্যাঁ, এটা পাইছি। একটা সেকশন আছে বিএনবিসিতে, আপনি দেখেন ওখানে হচ্ছে এই ডাটাগুলি বলা নাই, কিন্তু ওখানে হচ্ছে যে সার্ভিস লোডের জন্য, হ্যাঁ, সার্ভিস জন্য বলা বলা আছে এরকম একটা এক্সটেনশন যা হবে তার হচ্ছে 1.4 টাইমস করে আমাদের ডিজাইনের জন্য শেয়ার ওয়ালে যে 0.1 এটা তো বলা নাই। 0.1 অনেক শুধু 0.35 বলা আছে। 0.3 ভ্যালু আছে। আচ্ছা, এই যে 0.1 যেটা, হ্যাঁ, এটা এটা হচ্ছে কি আপনার হচ্ছে আউট অফ প্ল্যান বেন্ডিং, ঠিক আছে? তো শেয়ার ওয়াল কিন্তু শেয়ার ওয়াল তো আপনার আউট অফ প্ল্যান বেন্ডিং নিতে পারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, নিতে শেয়ার পারবে ওয়াল না বুঝলাম, মানে কিন্তু 0.1 কেন সেটা মানে রেফারেন্সটা একটু দরকার ছিল আর কি। মানে আমি 0.1 এর 0.2 নিতে পারলাম, নিলাম না কেন সেটা। 0.1 এর রেফারেন্সটা অ্যাকচুয়ালি ইটেপস থেকে, ইটেপস এর যে ম্যানুয়াল, হ্যাঁ, ওখান থেকে আমরা নিয়ে আসছি। ইটেপস আবার এটা নিয়ে আসছে এসিআই থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, 0.1 এর এটা আমরা হচ্ছে সিএসআই এর যে ম্যানুয়াল ওইখান থেকে নিয়ে আসছি, সিএসআই আবার এটা নিয়ে আসছে এসিআই থেকে। যদি আপনি এসিআই দেখেন, এসিআই আমরা দেখছি, এটা এসিআই 308 08 11 14 19 সবগুলোতে আছে। বিএনপিসিতে আসলে দেখতে হবে বিএনপিসি 0.1 আছে কিনা, হ্যাঁ, এসিআইতে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের হই। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা যদি ম্যাশ চলে যাবো ম্যাশে, দেখুন এখানে ম্যাশ হচ্ছে দুই রকমের, অ্যাসাইন গিয়ে সেল আচ্ছা, এখানে দেখেন, এখানে ম্যাশ অ্যাকচুয়ালি দুইভাবে করা যায়, ঠিক আছে? ম্যাশ দুই, একটা হচ্ছে অটো ম্যাশটা হচ্ছে ইট্যাপস নিজে নিজে করে দিবে, আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল ম্যাশ, যে ম্যাশটা হচ্ছে আমরা নিজে আমরা করবো আর কি, আমাদের মতো করে, হ্যাঁ। তো আমরা প্রথমে হচ্ছে অটো ম্যাশ করবো। অটো ম্যাশ করে যদি দেখি যে না আমাদের ম্যাশগুলো মিলে যাচ্ছে, হ্যাঁ, ম্যাশগুলো সব মিলে যাচ্ছে, তাহলে আর ম্যানুয়াল ম্যাশ করবো না। যদি দেখি যে অটো ম্যাশ করার পরে ম্যাশগুলি মিলতেছে না, একটা ম্যাশের সাথে আরেকটা ম্যাশের ওভারল্যাপ করে যাচ্ছে, তখন আমরা ম্যানুয়ালি ম্যাশ করে এই ম্যাশগুলোকে মিলাবো, বুঝতে পারছেন? আমরা দুইটাই ইউজ করবো। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অটো ম্যাশ ইউজ করবো। প্রথমে অটো ম্যাশ ইউজ করবো। অটো ম্যাশ ইউজ করে যদি দেখি যে স্ল্যাবের ম্যাশগুলো সব মিলে যাচ্ছে এবং স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাশগুলোও মিলে যাচ্ছে, তাহলে আমরা আর ম্যানুয়ালি কোনো ম্যাশ করবো না। যদি দেখি যে হচ্ছে ম্যাশগুলো মিলতেছে না, তখন হচ্ছে ম্যানুয়ালি ম্যাশ করবো। ম্যানুয়ালি ম্যাশ করে ওই যে অটো ম্যাশটাকে মিলাবো, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি ম্যাশ করি, আমি পুরোটাই ম্যাশ করবো। ম্যাশ অ্যাকচুয়ালি এখানে যে ম্যাশ করবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাশ করবো সেল এলিমেন্টের জন্য, আর বিম ফ্রেম এলিমেন্টের জন্য ম্যাশ ইটাস হচ্ছে অটো করে সাইন। আমি সব সিলেক্ট করলাম, কিন্তু ম্যাশ অ্যাকচুয়ালি করবে হচ্ছে আপনার এই সেল এলিমেন্টগুলো। এসাইনে গেলাম, এসাইনে গিয়ে সেলে গিয়ে হচ্ছে যে ফ্লোর অটো ম্যাশ অপশনে গিয়ে এই যেটা টেস্ট করবো এখানে। আচ্ছা, তাই আমি ইয়াতে নেই, ইঞ্চিতে নিই বা ফিটে নিই, ফিটেও নিতে পারি, সাইনে গিয়ে সেলে গিয়ে ফ্লোর অটো ম্যাশ। এখানে দেখেন বলছে কি যে অটো যখন ম্যাশ করবে, অটো ম্যাশ করার সময় সে কিভাবে অটো ম্যাশ করবে, বলছে যে হচ্ছে ম্যাশ এন্ড বিম এন্ড আদার ম্যাচিং লাইন, মানে যেখানে যেখানে সে লাইন পাবে, বিমের যদি কোনো লাইন পায় বা আদার কোনো ম্যাচিং যদি লাইন পায়, তাহলে সে হচ্ছে ওই বরাবর কাটে ফেলাবে, ম্যাশ করে ফেলাবে। তারপরে হচ্ছে যদি কোনো হচ্ছে ভার্টিক্যাল ওয়ালের এজ পায়, যে আমাদের এখানে ওয়াল আছে, ওয়ালের এজ আছে, ওই বরাবর সে ম্যাশ করবে। তারপরে হচ্ছে যেখানে যেখানে সে হচ্ছে গ্রিড পাবে, ভিজুয়াল গ্রিড বরাবর সে হচ্ছে কেটে ফেলবে, ম্যাশ করে ফেলবে। আর হচ্ছে কোনো এলিমেন্টই সে হচ্ছে 4 ফিট বাই 4 ফিটের বেশি করবে না, বেশি বড় করবে না। মানে এখানকার যতগুলি আছে সবগুলি ঠিক আছে, আমরা এরকমই চাচ্ছি। তো আপনি চাইলে হচ্ছে এই ম্যাশটাকে কমাই দিতে পারেন, 3 ফিট বাই 3 ফিট করতে পারেন,
হ্যাঁ, বা 1 ফিট বাই 1 ফিট করতে পারেন। আপনি যত ঘন মেশ করবেন তত হচ্ছে আপনার রান করতে সময় বেশি লাগবে। হ্যাঁ, আর হচ্ছে ম্যাশ যদি বড় করেন, অনেক বড় ম্যাশ করেন, তাহলে আপনার অ্যানালাইসিসের রেজাল্ট ঠিক করে দেবে, কিন্তু রেজাল্টটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো 4 ফিট বাই 4 ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড। 4 ফিট বাই 4 ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ আপনার যদি স্ল্যাবটাই অনেক ছোট হয়, ধরলাম যে আপনার স্ল্যাবটাই হচ্ছে 4 ফিট বাই 4 ফিট কোনো কারণে, হ্যাঁ, তখন তো ম্যাশ 4 ফিট বাই 4 ফিট করলে হবে না, তখন ম্যাশটাকে আরও কমাই দিবেন। ঠিক আছে? আমাদের এই স্ল্যাবগুলো তো বড় বড়, 15 ফিট বাই 15 ফিট, তো আমরা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট ম্যাশ রাখতে পারি। তো ম্যাশ করে ফেলছে, কিন্তু ম্যাশ দেখাচ্ছে না, তাই না? এটা ম্যাশ দেখার জন্য আমরা যাবো ভিউয়ে, সেট ভিউ অপশন, এই যে নিচের দিকে আছে, এই যে এটা শেল অ্যানালাইসিস ম্যাশ, অ্যাপ্লাই করলাম, চলে আসলো। প্ল্যান থেকে দেখি, এই যে, ঠিক আছে? এখানে দেখেন তো এমন কোনো ম্যাশ আছে যেটা মিলে নাই? অলমোস্ট সবগুলো ম্যাশ মিলছে। স্ট্রিং করে দেখি, সব ম্যাশ মিলছে। সব ম্যাশ মিলছে। এই তো, তাহলে এখন ওয়ালের ম্যাশটা দেখি। এখন হচ্ছে ওয়ালের ম্যাশ করবো। স্ল্যাবের ম্যাশ গেল, স্ল্যাবের ম্যাশ মিলছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি বলবো, যে সেটা হলো আমাদের ভাগ্য ভালো যে মিলে গেছে। অধিকাংশ বিল্ডিংয়ে আপনার ম্যাশ মিলবে না। এখন দেখেন এই যে স্ল্যাব আছে, এই যে স্ল্যাব, হ্যাঁ হ্যাঁ, এটা আমি হচ্ছে এটা দেখাচ্ছি যে এখন যে আমি যখন স্ল্যাব করতে যাব না, আমি যখন ওয়ালের যখন ম্যাশ পেয়ে যাব, তখন ম্যাশটা মিলবে না, ওয়ালের সাথে স্ল্যাবের ম্যাশ মিলবে না। তখন আমরা কি করব? ঠিক আছে, তো আমাদের এখানে যেটা আমরা করলাম, এটা শুধুমাত্র স্ল্যাবের ম্যাশ করছে, শুধু স্ল্যাবের ম্যাশ করছে, ওয়ালে কিন্তু কোনো ম্যাশ করে নেই। হ্যাঁ, ওয়ালের জন্য ম্যাশ আলাদা। সিলেক্ট করি, সিলেক্ট যাই, সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপ ওয়াল সিলেক্ট করলাম, তারপরে অ্যাসাইনে গিয়ে হচ্ছে শেল, এই যে ফ্লোর অটোমেশ অপশনের নিচে আছে হচ্ছে ওয়াল অটোমেশ অপশন, এখানে গেলাম। এখানে গিয়ে আমি আসলে প্রথমে অটো রেক্ট্যাঙ্গুলার ম্যাশ করি, মানে আমি হচ্ছে তাকে তার মতো করে ম্যাশ করতে দিচ্ছি, দেখি কি করে। এটা করতে গিয়ে আমি বলছি যে ম্যাশের জন্য সাইজটা যেন 4 ফিট বাই 4 ফিট হয়, এর বেশি যেন না হয়, বুঝতে পারছেন? অটো রেক্ট্যাঙ্গুলার ম্যাশ দিচ্ছি, আর এখানে গিয়ে আমি বলে দিচ্ছি ওই যে স্ল্যাবের মতোই যে ম্যাক্সিমাম হবে 4 ফিট দিয়ে তৈরি করি। ঠিক আছে, এখন দেখি যে ম্যাশটা আসলে মিলছে কিনা। ম্যাশটা মিলছে কিনা এটা বুঝতে হলে আমরা যদি একটা ফ্লোর নিই, জাস্ট একটা ফ্লোর সিলেক্ট করি, সিলেক্ট করি, উপরের রুফ ফ্লোরটা সিলেক্ট করি। হ্যাঁ, আর এখান থেকে গ্রিডটাকে আউট করে ফেলাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভিউয়ে গিয়ে এই যে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি অফ করে দিলাম। দেখেন স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাশটা মিলছে কিনা, বাহ, এটা তো মিলে গেছে, স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাশটা মিলে গেছে। যদি না মিলতো তাহলে কি হতো, তাই না? এই যে স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাশটা মিলে গেছে, ঠিক আছে, তো ভাগ্য ভালো আমাদের আসলে মিলে গেছে। এখন যদি না মিলতো তাহলে আমরা কি করতাম? তাহলে হচ্ছে যে জায়গায় মিলতো না, হ্যাঁ, ওই জায়গায় আমরা হচ্ছে কপি কাট করতাম। এটা আমরা যখন হচ্ছে স্টিয়ার ড্র করবো, হ্যাঁ, আমরা যখন স্টিয়ার ড্র করার সময় ওই জায়গায় হচ্ছে ম্যাশ না মিলার সম্ভাবনা অনেক, 90% সম্ভাবনা যে ম্যাশ মিলবে না। ঠিক আছে, তখন আমরা ম্যানুয়ালি ম্যাশ করে দেখাই দিব। ওকে, আপাতত এখান থেকে skip করি। ঠিক আছে।
হ্যাঁ, মেশ মিলানোটা কতটুকু ইম্পর্টেন্ট, মানে অল্প কিছু যদি না মিলে তাহলে কি খুব বেশি প্রবলেম হয় নাকি না? হ্যাঁ, ম্যাচটা আপনার হচ্ছে স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাচটাকে মিলে যেতে হবে। স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাচ যদি না মিলে তাহলে আপনার হচ্ছে লোড ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হবে না। আপনি যদি স্ল্যাবের সাথে স্ল্যাবের ম্যাচ যদি না মিলে, তাহলে খুব বেশি ডিফার করে না, আমরা দেখছি এটা। হ্যাঁ, কিন্তু যদি আপনার স্ল্যাবের সাথে ওয়ালের ম্যাচ না মিলে তাহলে হচ্ছে আপনার এই লোডের ডিস্ট্রিবিউশন নিয়ে ঝামেলা হয়। এখানে চেষ্টা করবেন যে ওয়ালের সাথে স্ল্যাবের ম্যাচ যদি মিলে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কতদূর কি করলাম, আবার এখানে একটু যাই। আচ্ছা, ফাইন। আমরা আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা লোড কম্বিনেশন। ঠিক আছে, লোড কম্বিনেশন। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যা করলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। ম্যাচটাও করে ফেলছি, লোড কম্বিনেশন লাগতেছে। আচ্ছা, দেখেন এই যে লোড কম্বিনেশন আসলে কতগুলি হবে, এই যে টোটাল আপনার এতগুলি লোড কম্বিনেশন হবে। কিভাবে? এই বিএনবিসিতে আছে হচ্ছে 7টা লোড কম্বিনেশন। আছে। এই 7টা লোড কম্বিনেশনকে আমরা যদি হচ্ছে ভাগ করি, ঠিক আছে, তাহলে টোটাল এতগুলি লোড কম্বিনেশন, প্রায় 75টার মতো লোড কম্বিনেশন আসবে। বুঝতে পারছেন? প্রায় 75টার মতো লোড কম্বিনেশন আসবে। তো আমি হচ্ছে আপনাদেরকে দুইটা দেখাই দিই, বাকিগুলি আপনারা নিজেরা বুঝে ফেলতে পারবেন। যেমন এখানে হচ্ছে কি 1 নম্বর লোড কম্বিনেশন হচ্ছে 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড। ফাইন, 1.4 ডেড লোড। আচ্ছা, এই ডেড লোড বলতে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি আপনার ডেড লোড প্লাস হচ্ছে লাইভ লোড, যতগুলি ডেড এবং সুপার ডেড মিলে হচ্ছে ডি। ঠিক আছে, তারপরে দেখেন 2 নম্বরে কি বলতেছে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। যদি হচ্ছে আপনার কি হয়, লাইভ লোড যদি 100 এর বেশি হয় তাহলে হচ্ছে ফ্যাক্টর হবে 0.5। ঠিক আছে, আর যদি হচ্ছে এরকম হয়, সরি, যদি 100 এর মধ্যে থাকে তাহলে ফ্যাক্টর হবে 0.5। আর যদি এরকম হয় যে আপনার লাইভ লোড যদি 100 এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যেটা হবে, এই ফ্যাক্টর রাখতে হবে 1। বুঝতে পারছেন? এখানে এই যে কম্বিনেশনটা, এটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ হবে। একটা কি হবে, যে একটা হচ্ছে যদি আপনার লাইভ লোডটা যদি হচ্ছে আপনার 100 এবং 100 নিচে থাকে, তাহলে এই ফ্যাক্টরটা হবে আপনার 0.5। ঠিক আছে, যে লাইভ লোড অ্যাকচুয়ালি লাইভ লোড রুফ, রুফের কথা বলতেছি। যদি আপনার লাইভ লোড রুফের ভ্যালুটা 100 নিচে থাকে তাহলে হচ্ছে 0.5। আর যদি হচ্ছে এটা আপনার 100 উপরে হয়ে যায় তখন ফ্যাক্টরটা হয়ে যাবে 1। 3 নম্বর লোড কম্বিনেশনে কি দেখেন, এটা হচ্ছে 1. ডেড লোড, 1.6 লাইভ লোড রুফ, আর হচ্ছে লাইভ লোড। হ্যাঁ, আর 4 নম্বর এই 3 থেকে 3-এর এটা হচ্ছে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড রুফ, আর হচ্ছে 0.8 উইন্ড। সেখান থেকে আসি এটা দেখি 3.1 দেখি, 3.1, 3.2, 3.3, 3.4 এগুলো হচ্ছে উইন্ড। তারপরে হচ্ছে যেটা 4 নম্বর লোড কম্বিনেশনটা হচ্ছে 4 নম্বর লোড কম্বিনেশনে উইন্ড। 5 নম্বর হচ্ছে আর্থকুয়েক। ঠিক আছে, 5 নম্বরটা হচ্ছে আর্থকুয়েক, 6 নম্বরটা আবার হচ্ছে উইন্ড, আর হচ্ছে 7 নম্বরটা হচ্ছে আর্থকুয়েক। ঠিক আছে,
এগুলোকে যদি আমরা বড় করি, কিভাবে বড় হচ্ছে, আমাদের উইন্ড কয়টা? উইন্ড হচ্ছে চারটা 8টা, তাই না? এক্স বরাবর হচ্ছে 4টা, ওয়াই বরাবর হচ্ছে 4টা, 8টা উইন্ড। এই যে দেখেন 3.1 এখন হচ্ছে WX1, WX2, WX3, WX4, ওকে। তারপর 3.2 যেটা, আচ্ছা এখানে অবশ্য একটা ব্যাপার আছে, এখানে এই যে এটা কিন্তু প্লাস মাইনাস হবে, ঠিক আছে। 1.2 ডেড প্লাস 1.6 লাইভ প্লাস মাইনাস আপনার হচ্ছে 0.8 উইন্ড। তাহলে আপনার আমাদের উইন্ড ছিল হচ্ছে এক্স বরাবর 4টা, রাইট? আর ওয়াই বরাবর ছিল হচ্ছে 4টা, 4 8টা হয়। যদি আমি হচ্ছে এখানে প্লাস ধরি, তাহলে আপনার এক্স বরাবর উইন্ড হচ্ছে 4টা প্লাস, আর ওয়াই বরাবর উইন্ড হচ্ছে 4টা প্লাস। যদি এখানে মাইনাস ধরি, তাহলে এক্স বরাবর 4টা মাইনাস উইন্ড, আর ওয়াই বরাবর 4টা মাইনাস উইন্ড, টোটাল হবে 16টা। বুঝতে পারছেন? সেখান থেকে দেখলে একটু বুঝে যাবে। আমি যখন ফর্মুলাতে প্লাস ধরবো এবং এক্স ধরবো, ঠিক আছে, 3.1 এবং 3.2 হচ্ছে এক্স, উইন্ড এক্স, 3.3 এবং 3.4 হচ্ছে উইন্ড ওয়াই। এক্স যখন দিচ্ছি 3.1 হচ্ছে যদি এখানে প্লাস বসাই, 3.2 হচ্ছে যদি আমি এখানে মাইনাস বসাই। তাহলে এখানে দেখেন যে WX1, X2, X3, X4, ঠিক আছে, 4টা। তারপরে মাইনাস বসাইলে আরও আসতেছে 4টা। তারপরে এক্স শেষ। এবার যদি ওয়াইয়ে আসলে প্লাস বসাইলে 4টা, মাইনাস বসাইলে 4টা। বুঝতে পারছেন কি এটা? তার মানে এটা থেকে একটা থেকে আমরা পাইলাম হচ্ছে 16টা। ঠিক আছে, বিএনবিসিতে কিন্তু 16টা বলা নেই, বিএনবিসিতে বলা আছে শুধু হচ্ছে এটা, আর এখানে প্লাস মাইনাস বলা আছে 1.2 ডেড, 1.6 প্লাস মাইনাস 0.8 উইন্ড, এভাবে বলা আছে। তো এখান থেকে যে 16টা বের হইলো, এটা বুঝতে পারছেন? একটা কম্বিনেশন থেকে যে 16টা বের হইলো উইন্ডের জন্য। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক একইভাবে আপনার 3 যখন দিলাম, যখন 4-এ যাব, কম্বিনেশন 4, তখন এখানেও আমি পাবো হচ্ছে আরো 16টা। ঠিক আছে, তাহলে 4.1 হচ্ছে আপনার উইন্ড x1 প্লাস, 4.2 হচ্ছে উইন্ড x মাইনাস, 4.3 হচ্ছে y প্লাস, 4.4 হচ্ছে y মাইনাস। বুঝতে পারছেন কি এটা? তাহলে তো এটা হইলো। এরপর আর্থকুয়েক যাব। আর্থকুয়েকের ক্ষেত্রে কয়টা হবে বলেন তো? 12টা হবে। রাইট, আর্থকুয়েকের ক্ষেত্রে আপনার এই আমরা EX নিচ্ছি 3টা, একটা হলো EX1, EX2, EX3, আর EY নিচ্ছি 3টা, EY1, EY2, EY3। তো এখানে একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস করলে 4-3 12টা হবে। লোড কম্বিনেশন 5.1 এবং 5.2 হচ্ছে আপনার এক্স, একটা হচ্ছে 5.1টা হচ্ছে প্লাস এক্স, 5.2 হচ্ছে মাইনাস এক্স, 5.3 হচ্ছে প্লাস ইউআই, 5.4 হচ্ছে মাইনাস ইউআই। একইভাবে আপনার বাকি যেগুলি আছে এগুলো দেখে নেন আপনারা। ঠিক আছে, এই তো। এখানে একটা জিনিস আমরা হচ্ছে মিস করে গেছি, মিসটা হচ্ছে আর্থকুয়েক যেটা, আর্থকুয়েকের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে আর্থকুয়েক এক্স নিব এবং আর্থকুয়েক ওয়াই নিব, সাথে সাথে ভার্টিক্যাল একটা আর্থকুয়েক নিতে হবে। ঠিক আছে, মানে আর্থকুয়েক এক্স মানে হচ্ছে আর্থকুয়েক লোড কাজ করবে ইন এক্স ডিরেকশন, আর্থকুয়েক ওয়াই মানে হচ্ছে আর্থকুয়েক লোড যখন ওয়াই ডিরেকশন বরাবর কাজ করবে। এছাড়া আরেকটা আর্থকুয়েকের লোড ধরতে হবে। ঠিক আছে, এটা প্রত্যেকটা আর্থকুয়েকের কম্বিনেশনের ক্ষেত্রেই ধরতে হবে, সেটা হলো ইভি হচ্ছে আপনার আর্থকুয়েক লোড ইন জেড ডিরেকশন। বুঝতে পারছেন?
আরেকটা ধরতে হবে, মানে এখানে অ্যাকচুয়ালি হবে আপনার 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস আর্থকুয়েক, হ্যাঁ, এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে ইভি ঠিক একইভাবে এখানেও, ঠিক আছে। এটা আমাদের বিএনবিসিতে বলা আছে যদি হচ্ছে আমি আমাদের সাইসমিক জোনে পড়ে যাই, সাইসমিক জোন 3 পড়ে যায়, তাহলে হচ্ছে ভার্টিক্যাল আর্থকুয়েক ধরতে হবে, ধরতেই হবে। বা কোনো একটা বিল্ডিং যদি এসডিসি বা হচ্ছে এসডিসি ডি ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে অবশ্যই ভার্টিক্যাল আর্থকুয়েক কনসিডার করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি ইটেপসে আমরা কিভাবে এই লোড কম্বিনেশনগুলো দিব। ওকে, আপনারা এই তো বুঝতে পারছেন, লোড কম্বিনেশনের ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা ইটেপসে কিভাবে দিব সেটা দেখবো। এখানে কোনো কোশ্চেন আছে? আমি পরেরগুলি দেখালাম না, এগুলো আপনি বুঝতে পারবেন আশা করি। তাহলে ইটেপসে চলে যাই। ইটেপসে লোড কম্বিনেশনটা কিভাবে দেবো দেখেন। প্রথমে যেটা করবেন, আপনারা লোড কম্বিনেশন দেওয়ার আগে অবশ্যই যাবেন ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে গিয়ে যে ভিউ অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, এখানে গিয়ে কোড কোডটা হচ্ছে সিলেকশন করে দেবেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে এই যে এসডিএস এর ভিউটা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? কি চেঞ্জ করবেন? একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে এসডিএস এর ভিউ চেঞ্জ করবেন। এই এসডিএস এর যে ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি যদি 0.5 থাকে, এসডিএস এর ভ্যালু যদি 0.5 থাকে, তার মানে হচ্ছে আপনার ভার্টিক্যাল আর্থকুয়েক কনসিডারেশন লাগবে না, ভার্টিক্যাল আর্থকুয়েক কোনো কনসিডারেশন নাই। যদি আমি এসডিএস এর ভ্যালুটা বসাই, ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল আর্থকুয়েক কনসিডারেশন করবে। এটা বুঝতে পারছেন? যদি আমি এসডিএস এর ভ্যালু বসাই, তাহলে আমাদের এসডিএস কত আছে দেখে আসি। এখানে গিয়ে লোড প্যাটার্ন, এই যে এসডিএস ভ্যালু কত আসছে 0.38, ঠিক আছে, 0.38। ডিসপ্লে যাব, বাকি যেগুলি আছে এগুলি চলে কোড থেকে চলে আসছে, তো হয়ে গেল, দেখলাম কিভাবে হচ্ছে এটা করে ফেলেন। তারপরে যাবো ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশনে গিয়ে আমরা এটা করবো ডিফল্ট ডিজাইন কম্বো। এখানে গিয়ে কি করবো, কনক্রিট ফ্রেম ডিজাইন, তারপর হচ্ছে কনভার্ট টু ইজেড ব্যাগ, এটা অবশ্যই এডিট করে রাখবেন, হ্যাঁ ঠিক করে রাখবেন। করলে সে হচ্ছে এই জায়গায় কম্বিনেশনগুলো করে দেবে। আপনি দেখবেন যে হচ্ছে এখানে সব মিলে আরেকবার একটু বলবেন, কম্বিনেশন। নেট কানেকশনটা শুনতে পাই। কোথা থেকে বলবো? লোড কম্বিনেশন মানে এটা কিভাবে দিচ্ছেন? এর আগে শুধু ইয়াটা দেখছি আমি, মানে এই ট্যাপসে দেখি না। কোথা থেকে বলবো? এই ডিজাইনে যেটা করবেন, প্রথমে আপনি যাবেন হচ্ছে ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ভিউ এন্ড ডিভাইস প্রিফারেন্স, এখানে গিয়ে কোড ঠিক করবেন। তার মধ্যে অলরেডি কোড এখানে ঠিকই আছে, এখানে এসডিএস চেঞ্জ করবেন, এসডিএস, ঠিক আছে। এই এসডিএসটা চেঞ্জ করবেন। এসডিএসটা কোথায় পাবেন? ওই যে ডিফাইন লোড প্যাটার্ন, হ্যাঁ, আর্থকুয়েক, এই যে এসডিএস। তারপরে
আপনি যেটা করবেন এই তো, তারপরে এখন চলে যাবেন লোড কম্বিনেশনে। লোড কম্বিনেশনে গিয়ে এখানে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বোতে যাবেন, গিয়ে কনক্রিট আনবেন। আর এটা অবশ্যই হচ্ছে চেক ইন করে রাখবেন, তাহলে এডিট করতে পারবেন না, নাহলে পারবেন না। এখন দেখেন আমি যেটা বলছিলাম যে এখানে যে আমরা যে লোড কম্বিনেশন দিচ্ছি, হ্যাঁ, তার হচ্ছে ম্যাক্সিমাম লোড কম্বিনেশন অ্যাকচুয়ালি এটা করে ফেলছে, এখানে অলরেডি হয়ে আছে, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম লোড কম্বিনেশন এটা হচ্ছে করে ফেলছে, এটার মতো করে, এটার মতো হয়ে গেছে। আমার যদি মনে পড়ে পাঁচটা কি 6টা লোড কম্বিনেশন হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে? 5টা থেকে 6টা লোড কম্বিনেশন আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। এবারে ম্যাক্সিমাম লোড কম্বিনেশন ইটার্স হচ্ছে নিজে করে ফেলায় এখানে। তো এখন অ্যাকচুয়ালি এটা আপনারা একটু দেখবেন, হ্যাঁ, মিলিয়ে দেখবেন। এই কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট লাগবে, যে ইটার্স এখানে কি দেখাচ্ছে আর আমাদের লোড কম্বিনেশন কি আছে, ঠিক আছে? এটা এখন ধরে ধরে করতে গেলে অনেক সময় লেগে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হচ্ছে আমার আসছে 62টা, ইটার্সের আসছে হচ্ছে আছে, এখানে আসছে 62টা, আর আমার এখানে আসছে 75টা। কি কারণটা হচ্ছে যে আজকে যখন নিচ্ছিলাম তখন হচ্ছে 2টা আজকে নিচ্ছি, EX1 EX2, সরি EY1। আমি যদি EX1 EX2 EX3 এবং EY1 EY2 EY3 নিতাম তাহলে আরো বাড়তো, বুঝা গেছে? তাহলে আপনাদের এটা নিজেরা একটু দেখে নেবেন, হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্কে থাকলো। হ্যাঁ, সেটা হচ্ছে এই ওইখানে ইটিএফসের এখানে EX1 EX2 EX3 দিবেন, EY1 EY2 EY3 দিবেন, দিয়ে হচ্ছে এই যেভাবে দেখালাম এইভাবে জাস্ট এইভাবে গিয়ে লোড কম্বিনেশনটা করবেন, করলে এখানে অ্যাকচুয়ালি আপনার অনেকগুলি আসবে, 70টার কাছাকাছি আসবে, ঠিক আছে? তারপরে আপনারা হচ্ছে একটা চেক করবেন, ম্যানুয়ালি চেক করবেন। যেমন চেক করবেন কিভাবে? যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথম লোড কম্বিনেশন কি আছে, 1.4 ডেড লোড। 2 নম্বর লোড কম্বিনেশন কি আছে, 1.4 ডেড লোড, 1.6 লাইভ লোড। দেখেন মিলে কিনা, 1.4 ডেড লোড, পরে লাগবে হচ্ছে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। তবে 3 নম্বর কি 3 নম্বর লোড কম্বিনেশন কি আছে? 3 নম্বর লোড কম্বিনেশন আছে হচ্ছে 1.2 ডেড লোড, এই পেয়ে গেল 1.2 ডেড লোড, তারপরে হচ্ছে 1 লাইভ লোড, আর হচ্ছে 1.6 উইন্ডেক্স। এখানে মিলিয়ে নেবেন, এই যে 1 উইন্ডেক্স, তার মানে 1 উইন্ডেক্স হচ্ছে কোনটা দিচ্ছে, এটা আবার দেখি, সরি আমি ভুল বলতেছিলাম, 1.6 উইন্ডেক্স। এখান থেকে দেখি, এই যে 1.2 ডেড লোড, 1 হচ্ছে লাইভ লোড, আর 1.6 উইন্ডেক্স। এখান থেকে মিলান, এখান থেকে কোনটা মিলতেছে, 1 লাইভ লোড, আমার মনে হয় এটা, ঠিক আছে? এভাবে আপনি যদি মিলান, নাম্বার 4 নাম্বার কম্বিনেশন মিলে আপনারা যদি এভাবে মিলান, বুঝছেন, মিলালে দেখবেন যে হচ্ছে অলমোস্ট সবই মিলে যায় ইটেপস থেকে। তো যেহেতু আপনারা হচ্ছে পরবর্তীতে ইটেপসের উপরেই বেস করেই করবেন, হ্যাঁ, জাস্ট হচ্ছে এটা ক্লিক করে সব লোড কম্বিনেশন করে নেবেন। কাজেই আমার সাজেশন হচ্ছে একটা হচ্ছে A to Z সবগুলো মিলাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, এবং আমি 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 যেটা দেখছি যে 4 থেকে 5টা লোড কম্বিনেশন হচ্ছে মিলবে না, মানে অতিরিক্ত অ্যাড করতে হবে, ঠিক আছে? ওই 4 থেকে 5টা লোড কম্বিনেশন আপনারা হচ্ছে নোট ডাউন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন হচ্ছে করবেন তখন শুধুমাত্র ওই 4 থেকে 5টা লোড কম্বিনেশন এখানে হচ্ছে অ্যাড নিউ কম্বো করে ওগুলো অ্যাড করে দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন? এই হলো লোড কম্বিনেশন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভার্টিক্যাল আর্থকুয়েক কিভাবে কাজ করছে, তাই না? ভার্টিক্যাল আর্থকুয়েকটা কিভাবে কাজ করছে, ইটেস কিভাবে নিচ্ছে। আমি তো হচ্ছে এখানে ইভি আছে, আমাদের লোড কম্বিনেশন এখানে ইভি আছে, তাহলে ইটেস ভার্টিক্যাল আর্থকুয়েকটা কিভাবে নিচ্ছে, এটা এই যে
দেখেন ইভির যে ফর্মুলাটা, ঠিক আছে, ইভির যে ফর্মুলাটা, ইভির ফর্মুলাটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টর ইনটু ডেড লোড, ঠিক আছে। বিএনডিসি থেকে যদি ইভি কি, বিএনডিসি থেকে যদি দেখি ভার্টিক্যাল আর্কওয়েভ না, ভার্টিক্যাল আর্কওয়েভ ইভির ফর্মুলাটা আমি ভুলে গেছি। একটা ফ্যাক্টর ইনটু হচ্ছে ডেড লোড, 0.5 AH into D, 0.5 AH into ও D, তো H 2/3 মানে হচ্ছে F 2 into by D, 3 into ZS। ভার্টিক্যাল আর্কওয়েভ, ভার্টিক্যাল আর্কওয়েভ পরে আমি চলে আসলাম তো এদিকে না, আর একটু করে না, সরি ওইদিকে নিচে গেছে। এই যে লোড কম্বিনেশন, এই যে ভার্টিক্যাল আর্কওয়েভ, দেখেন ভার্টিক্যাল আর্কওয়েভ, ভার্টিক্যাল হচ্ছে ইভি, ইভিটা হচ্ছে কি একটা ফ্যাক্টর, এই যে AH, হ্যাঁ AH হচ্ছে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, যাই হোক এই পুরোটাই হচ্ছে একটা ফ্যাক্টর, বুঝছেন, একটা ফ্যাক্টর ইনটু হচ্ছে ডেড লোড, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে 1.2 ডেড লোডের সাথে এই ডেড লোডটা যোগ করে দেই, ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ হয়তো আমার অন্য কোনো হচ্ছে না, এটা তো ডেড লোডই, ঠিক আছে। তো ইটিএফস অ্যাকচুয়ালি এই জিনিসটাই করে। এক্সাম্পল দিই, ইটিএফস অ্যাকচুয়ালি এটাই করে। এখানে দেখেন আমাদের যত ডেড লোড আছে লোড কম্বিনেশনে, ঠিক আছে, যত ডেড লোড আছে সব প্রত্যেক ডেড লোডের সামনে হচ্ছে 1.2 লেখা, আর একটা হচ্ছে কি 0.9 ডেড লোড লেখা, রাইট। যত ডেড লোড আপনি পাবেন, ডেড লোডের ফ্যাক্টর হচ্ছে হয় 1.2 ডেড লোড, না হয় হচ্ছে 0.9 ডেড লোড, ঠিক আছে, এর বাইরে কিছু না, যত ডেড লোড আছে। কিন্তু এখানে দেখেন ইটিএসে যদি আমি একটা আর্কওয়েভ একটা কম্বিনেশন নেই, এইটাই নেই, এখানে দেখেন এই ডেড লোডের সামনে ফ্যাক্টর কত চলে আসছে 1.276, তাহলে অতিরিক্ত যে আপনার হচ্ছে কত 0.076টা আসলো, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে সাইসমিক ভার্টিক্যাল ডেড লোডের যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা, এই যে এই ফ্যাক্টর, যদি আমি এই ফ্যাক্টরটা যদি 0.076 হয়, তার সাথে যদি 1.2 যোগ করি তাহলে কত আসবে? 1.2 ডেড লোড তাহলে আসবে 1.276, বুঝতে পারছেন? আপনি যদি এসডিএস, এই যে যেটা দেখালাম এসডিএস যদি ভ্যালুটা কাউন্ট করেন তাহলে ভার্টিক্যাল আর্কওয়েভ কনসিডার করে ফেলবে লোড কম্বিনেশনের ভিতরে। বুঝতে পারছেন? এখানে কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা যদি না থাকে তাহলে আমি পরের থেকে চলে যাই। আমাদের মোটামুটি হয়ে গেছে, অনেক সময় লেগে গেল। আচ্ছা বের করি প্রসিডিউরটা। এই যে তাহলে আমরা মোটামুটি সবই করে ফেলছি। হ্যাঁ, আমাদের লোড কম্বিনেশন হয়ে গেছে, তারপরে হচ্ছে এই সবই হয়ে গেছে, ডায়াফ্রাম হয়ে গেছে, সাপোর্ট কন্ডিশন হয়ে গেছে। এখন হচ্ছে চেক মডেল চেক করব,
হচ্ছে মডেল চেক করব। মডেল যদি চেক করতে চাই ভাই আমাকে সাপোর্ট কন্ডিশন পিন সাপোর্ট রেখে দিব নাকি ফিক্স সাপোর্টে আনা লাগবে? হ্যাঁ হ্যাঁ, যদি যদি হচ্ছে এটা যদি আপনার যদি হচ্ছে ফুটি ইয়া হয়, কি বলে, পাইল হয়, পাইল ফাউন্ডেশন, তাহলে আপনি হচ্ছে ফিক্স সাপোর্ট নেবেন, ঠিক আছে। আর যদি ফুটিং হয়, ফুটিং, তাহলে পিন সাপোর্ট দেওয়াটা বেটার হবে। লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর কি এখানে দিতে হবে? হ্যালো, ভাইয়া লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর কি দেওয়া লাগবে? লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর আমরা ইউজ করি না, ইটিএফ অবশ্য লাইভ লোড ফ্যাক্টরটি ইউজ করে, অটো ইউজ করে এখানে, এই যে লাইভ লোড ফ্যাক্টর 0.75, বুঝছেন, এটা আমরা চেঞ্জ করি না। আচ্ছা, তাহলে আমি এখন চেক করি, চেক যদি করতে চাই অ্যানালাইসিস, চেক মডেল, এই সবগুলি চেক করব। আচ্ছা, আমাদের মডেলে কোনো সমস্যা নাই, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ জেনারেটেড, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখায়, এই যে লোড কেস, আপনি লোড প্যাটার্নে যেগুলি ডিফাইন করছেন, প্রত্যেকটাই এক একটা লোড কেস হয়ে গেছে, ঠিক আছে। ইটিএফস যখন হচ্ছে মডেল রান করবে, তখন কিন্তু সে লোড প্যাটার্ন থেকে করবে না, সে হচ্ছে সব এই লোড কেস থেকে নেবে, বুঝতে পারছেন? মানে আপনি হচ্ছে এত উপরে যতগুলি কাজ করলেন, সবগুলি করলেন অ্যাকচুয়ালি লোড কেস বানানোর জন্য। ইটিএফস যখন রান করবে, তখন সে এই লোড কেস থেকে সব কিছু করবে। যেমন লোড কেসের ভিতরে যাই, ওই যে লোড প্যাটার্নের লোডটা চলে আসছে এখানে, ঠিক আছে, সবই চলে আসলো, ফাইন। এখন আমরা জাস্ট রান দিয়ে দেবো, অ্যানালাইসিস, সেট লোড কেস টু রান। হ্যাঁ, এই সবগুলি লোড কেস, সব লোড কেস নিব এবং পাশে মডেল অ্যানালাইসিস করবো, ঠিক আছে। মডেল অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস, এটা আমরা একটু করেই বলবো, এখানে অলওয়েজ শো দিতে পারেন। রান হয়ে গেছে। আচ্ছা, এখন এই মডেল অ্যানালিসিসটা নিয়ে একটা বলি। এটা হচ্ছে মডেল অ্যানালিসিস হচ্ছে কিন্তু মূলত একটা ডাইনামিক অ্যানালিসিস, হ্যাঁ। তবে মডেল অ্যানালিসিস বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার যে জাস্ট জিওমেট্রি কোনো লোড ছাড়া, হ্যাঁ, মাস এখানে হচ্ছে কোনো লোড থাকবে না, জাস্ট হচ্ছে জিওমেট্রি বা মাসের উপরে বেস করে, হ্যাঁ, যে হচ্ছে অ্যানালাইসিসটা, সেটা হচ্ছে মডেল অ্যানালিসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মডেলটা আপনার ঠিক আছে নাকি হচ্ছে ঠিক নেই। যেমন কিভাবে বুঝতে হবে দেখি, এখানে যাই, মোড 1, দেখেন মোড 1 এ বিল্ডিংটা হচ্ছে মচড়াচ্ছে, টর্শন হচ্ছে, ঠিক আছে। মোড 1টা কাজ করতেছে এখানে টর্শন, ফাইন। মোড 2 যাই, মোড 2 হচ্ছে, মোড 2টা বলা যাচ্ছে যে হচ্ছে ওয়াই বরাবর কাজ করতেছে, তাই তো। আচ্ছা, তারপরে মোড 3 যাই, মোড 3 কাজ করতেছে আপনার এক্স বরাবর। তাহলে এখন এই মোডগুলো দেখে আমাদের লাভ কি? হ্যাঁ, এই মোডগুলো দেখে আমাদের কি লাভ হচ্ছে? লাভটা হচ্ছে, দেখেন, আপনার বিল্ডিং এ যদি হচ্ছে এক্স ডিরেকশন বরাবর কোনো ফোর্স আসে, তাহলে আপনার বিল্ডিংটা এই যে এইভাবে দুলবে। এক্স ডিরেকশন বরাবর যদি কোনো ফোর্স আসে, তাহলে আপনার বিল্ডিং এইভাবে দুলবে, ঠিক আছে। তো এটা দেখে কি মনে হচ্ছে যে পিওর এক্স বরাবরই দুলতেছে, রাইট? আপনার বিল্ডিংটা পিওর
এক্স বরাবরই দুলতেছে। আচ্ছা, তাহলে এক্স বরাবর যদি কোনো ফোর্স আসে তাহলে বিল্ডিংটা আমার এভাবে দুলবে। যদি হচ্ছে ওয়াই বরাবর কোনো ফোর্স আসে, আমি প্রথমে দেখে নিলাম যে কোন মোডে কোন ডিরেকশন বরাবর দুলতেছে। ওয়াই বরাবর ফোর্স আসে, তাহলে দেখেন বিল্ডিং কিভাবে দুলবে। দেখছেন পার্থক্যটা, বুঝছেন? এটা কিন্তু পিওর ওয়াই বরাবর দুলতেছে না, একটু হচ্ছে মোচড় দিচ্ছে, রাইট? বিল্ডিংটা আপনারা কি বুঝতে পারতেছেন? একটু মোচড় দিচ্ছে যে। হ্যালো, জি। আচ্ছা, তার মানে এখানে বিল্ডিংটার মধ্যে ইরেগুলারিটিস আছে। যদি এটা পিওরলি রেগুলার বিল্ডিং হইতো তাহলে একদম পিওর ওয়াই বরাবর দুলতো, বুঝতে পারছেন? তো এই যে ডিফ্লেকশনগুলি, এগুলি দেখলে আপনি একটা সেন্স পাবেন, ঠিক আছে, যে আসলে আমার মডেলটা কতটা ভালো বা কতটা রেগুলার নাকি কতটা ইরেগুলার, এই সেন্সগুলি পাওয়া যাবে। তারপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যখন আমরা মোড 2 দিছি, মানে ওয়াই বরাবর বিল্ডিং দুলতে দিছি, তখন টাইম পিরিয়ড কত আসছে? মডেল লাইন্স টাইম পিরিয়ড আসছে 1.036, তাই না? যদি আপনি দেখতেন যে হচ্ছে টাইম পিরিয়ড চলে আসে ইনফিনিটি, তাহলে কি বুঝতেন? কোনো কারণে যদি আপনি দেখতেন যে মোড 2 বরাবর দুলতেছে এরকম, কিন্তু টাইম পিরিয়ড দেখাচ্ছে ইনফিনিটি, তাহলে যেটা বুঝতেন যে আপনার মডেলের কোথাও না কোথাও কোনো আপনার ফ্রেম বা কোনো স্ল্যাব হচ্ছে জয়েন্ট পাই নাই, ঝুলে আছে। এই জন্য যখনই দুলতেছে সে ইনফিনিটি চলে যাচ্ছে। এই ব্যাপারগুলি আপনার হচ্ছে চেক করা যাবে মডেল অ্যানালিসিস থেকে, ঠিক আছে? জাস্ট আপাতত এইটুকুই বুঝেন, এই দুটাই। মডেল অ্যানালিসিসের উপরে আসলে অনেক ব্যাপার আছে, আমরা এই কটা দিয়েই চেক করবো। যদি দেখেন যে হচ্ছে মডেল অ্যানালিসিসের ভ্যালুটা ইনফিনিটি আসে টাইম পিরিয়ডটা, তাহলে বুঝবেন যে আপনার মডেলে গন্ডগোল আছে। হ্যাঁ, গন্ডগোল আছে বলতে এই জায়গায় কোনো হচ্ছে জয়েন্ট পাইনি বা হচ্ছে কোনো এলিমেন্ট ঝুলে আছে, ঠিক আছে? যে ওই ডিফ্লেকশন ইনফিনিটি হচ্ছে, ওই ডিফ্লেকশন ধরার জন্য তার টাইম পিরিয়ড চলে আসছে ইনফিনিটি। এই আরেকটা হচ্ছে আপনি একটা সেন্স পাবেন, যেমন আমাদের এই বিল্ডিংটা, তাহলে কি সেন্স বোঝা যাচ্ছে যে এক্স বরাবর বিল্ডিংটা স্ট্রং, এক্স বরাবর বিল্ডিংটা স্ট্রং, কিন্তু ওয়াই বরাবর বিল্ডিংটা হচ্ছে স্ট্রং না, কিন্তু মোচড় দিচ্ছে, ঠিক আছে? এইগুলি আপনার হচ্ছে হেল্প করবে অনেক। এই মডেল অ্যানালিসিস দেখেই আপনি হচ্ছে বুঝে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার তাহলে বিল্ডিংটাকে কোথায় স্ট্রং করতে হবে, কোন পোর্শনটা স্ট্রং করতে হবে। সেই পোর্শনটা স্ট্রং করলে আপনার বিল্ডিং টিকে যাবে, ঠিক আছে? যেমন এই বিল্ডিংটা কিন্তু এইদিকে, এই যে এই সাইডটা, বাম দিকের এই সাইডটা কিন্তু বেশ স্টিপ, কিন্তু এই সাইডটা হচ্ছে স্টিপ না, মানে বেশি ফ্লেক্সিবল, মানে এটার থেকে এইদিকে কিন্তু বিল্ডের ডিপ্রেশন বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই সাইডটা আমরা ইচ্ছা করে ইরেগুলার করে দিচ্ছি, ঠিক আছে? এখন আপনি যদি কোনো কারণে এই বিল্ডিংটা টিকাইতে না পারেন কোনো কারণে, তখন এই যে এই সাইডটাতে, এই যে এই সাইডটাতে আপনি কলামের সাইজ বাড়িয়ে দেবেন, কিংবা এই পাশে নতুন করে একটা শেয়ার ওয়াল দিয়ে দেবেন, দেখবেন বিল্ডিং টিকে গেছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি মডেল অ্যানালিসিসের এই সেন্সটা না পাইতেন, তাহলে কিন্তু এই কলাম বিম এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বসাইতেন, একবার এদিকে মোটা করতেন, একবার এদিকে মোটা করতেন, ঠিক আছে? তাহলে আপনার ট্রায়ালটা বেশি দিতে হইতো। তো এই সেন্সটা পাওয়া যাবে, এই থেকে মডেল অ্যানালিসিসটা হচ্ছে খুবই হেল্পফুল, ঠিক আছে? আমার মনে হয় অ্যানালিসিস পর্যন্ত হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে কয়েকটা চেক দিব। এটা তো একটা চেক গেল, হ্যাঁ, এটা কিন্তু একটা চেক বললাম। এরপরে আমাদের আরো কয়েকটা চেক দিতে হবে। একটা চেক হচ্ছে যে বিল্ডিং এর যে টোটাল, আচ্ছা আরো কয়েকটা চেক দিব। একটা চেক হচ্ছে আপনার কি বলে এটা, আর্থকুয়েকের বেস শেয়ারের একটা চেক দিব, ঠিক আছে? আর্থকুয়েকের বেসের এক্স ডিরেকশন বরাবর কত আসতেছে, ওয়াই ডিরেকশন বরাবর কত আসতেছে। আপনাদের সেন্সে কি বলে, এক্স ডিরেকশন বরাবর আর ওয়াই ডিরেকশন বরাবর কিরকম হবে? একই রকম হবে নাকি পার্থক্য হবে? বেস শেয়ারের ভ্যালুটা একই হওয়ার কথা তো। একই হওয়ার কথা, রাইট? তাহলে দেখি একই হয় কিনা। তাহলে আপনি যাবেন হচ্ছে রিয়াকশনে যাবেন, হ্যাঁ, রিয়াকশনে যাই হচ্ছে বেস রিয়াকশন। আচ্ছা, আমি মনে হয় বেশি দ্রুত করে ফেলাচ্ছি, সরি, আস্তে আস্তে করবো। এই যে ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে গিয়ে হচ্ছে আপনি যাবেন হচ্ছে রেজাল্টসে গিয়ে বেস রিয়াকশন তৈরি করলেন, তৈরি করার পরে চলে আসলো
সব কম্বিনেশন চলে আসছে। আমার এত কম্বিনেশন দরকার নাই, আমি হচ্ছে দেখবো আর্থকুয়েক এক্স এবং আর্থকুয়েক ওয়াই। যে EX1 দেখবো আর হচ্ছে EY1 দেখবো। যখন EX1 নিচ্ছি তখন কত আসছে FX 32 এটা, EY কত আসছে একই, তার মানে ঠিকই আছে। যদি আপনার হচ্ছে কোনো কারণে হচ্ছে হেরফের হইতো, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে বুঝে ফেলতেন আপনি যখন ডিফাইন করছেন, এখানে যে ডিফাইন করছেন, হ্যাঁ, এই ডিফাইনে হয়তো কোনো ভুল করছেন, এই জায়গায় এই ডিফাইনে অবশ্যই ভুল করছেন। আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন? এটা একটা চেক। এই তো আমার আমাদের কাছে ডিফাইনে মোটামুটি আসলে কোনো বুঝতে ভুল হয় নাই, এই কারণে এই বেস শেয়ারের ভ্যালুটা সেম আসছে। আচ্ছা। এটা একটা চেক। তারপরে আপনি মডেল অ্যানালিসিস তো চেক দেখাইলাম। তারপরে আপনি হচ্ছে অফিসে মেটেরিয়ালের একটা চেক দিতে পারেন যে আপনি মেটেরিয়াল কোথাও ভুল টুল দিচ্ছেন কিনা। এখানে দেখেন এই যে অবজেক্টে গিয়ে এই যে মেটেরিয়াল প্রপার্টিস, ঠিক আছে, মেটেরিয়াল প্রপার্টিসে ক্লিক করেন, ক্লিক করে দেখেন, ঠিক আছে। তো এই জন্য প্রথমে হচ্ছে কালারগুলা ঠিক করে নেওয়া উচিত। যেমন আমাদের হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি সবই কনক্রিট, তাই না, মানে সবগুলা কালার হচ্ছে একই রকম আসছে। আপনি যদি ভুলে কংক্রিটের জায়গায় হচ্ছে স্টিল দিয়ে দিতেন কোনো একটা মেটেরিয়াল, তাহলে দেখা যেত যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত করবে। ঠিক আছে। এটা একটা চেক। তারপরে হচ্ছে সেকশন প্রপার্টিজ চেক দিতে পারেন, হ্যাঁ, এটা আসলে বোঝা টাফ হয়ে যাবে। যেমন হচ্ছে সেকশন প্রপার্টি চেকটা হলে এই সেকশন প্রপার্টি যখন দিবেন তখন এই কালারগুলা আমার এখানে কালারগুলো আমি চেঞ্জ করে নেই, কালারগুলো হচ্ছে প্রত্যেকটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে। মানে জাস্ট ফিগার, এই কালার দেখে আপনি বুঝে ফেলতে পারবেন যে আমি যেভাবে জেলা টু জেলা সেকশন দিতে চাইছি সেভাবে সেকশন আসলে প্রোভাইড করছি কিনা, ঠিক আছে। আমার এখানে যেটা হয়েছে আমি বিভিন্ন সেকশনের জন্য, যেমন বিভিন্ন সেকশনে বিভিন্ন কালার দেই নাই, মনে হয় একই কালার হয়ে গেছে। হ্যাঁ, যাতে না ছড়ায় যায় আর কি। ও না ঠিক আছে, দিছি তো। যেমন যে কলামের সব কালার হচ্ছে আমার এটা কি ছাই কালার, বিমের সব কালার এই কালারের কিনা আমি জানি না, এই কালার। তারপরে হচ্ছে স্ল্যাবের সব কালার হচ্ছে হলুদ। আর তো এই এখন ক্লাস যদি শেষ করতেছি। কোনো কারণে ওই আপনি একটা হচ্ছে কোর্স করতেছি। অ্যাসাইন করার সময়, হ্যাঁ, স্ল্যাবের জায়গায় ওয়ালের প্রপার্টি অ্যাসাইন করে দিতেন, তাহলে দেখা যেত যে হচ্ছে কালার হলুদ হ্যাঁ, স্ল্যাবটা বাসায় হলুদ হওয়ার কথা সবাই ছিল, আছে না হয়ে মোটামুটি। স্ল্যাবটা দেখাইতো ছাই যে কালার। গরম পড়ছে তখন বুঝে আমার ফেলতাম আচ্ছা, তো হ্যাঁ। আমি অ্যাসাইনে ভুল করছি। এই তো এটা একটা চেক আছে। তারপরে হচ্ছে আপনি তো ব্যস্ত হয়ে গেলাম। আপনি হচ্ছে ডেড প্লাস লাইভের একটা চেক দিবেন, ঠিক আছে। ডেড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোডের একটা চেক দিবেন। বিল্ডিং এর টোটাল ডেড প্লাস লাইভ লোড বের করবেন, বের করে বিল্ডিং এর এরিয়া দিয়ে ভাগ দিবেন। এরিয়া দিয়ে ভাগ দিলে বিল্ডিং এর টোটাল যে ডেড প্লাস লাইভ লোড ওটাকে বিল্ডিং এর এরিয়া দিয়ে ভাগ করলে, যদি হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা সচরাচর হিসাব করে পাইছি যে 300 থেকে 300 300 থেকে 330 40 এরকম থাকে, ঈদের ছুটি 330 কখন দিবে? এই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে। কি থাকবে 300 থেকে 330 PSF পার স্কোয়ার ফিটের লোড, এরকম বের হয় আর কি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ। কারণ আপনার যদি আপনি ধরেন কি বলে, যদি অনেক বেশি পাই যান তাহলে বুঝবেন যে আপনি লোড অ্যাসাইন করতে ভুল করছেন। যেমন আমি যদি একটু বলি, পরীক্ষা টরীক্ষা পিছাই দিতেছে। আমার বোনের পরীক্ষা পিছাই গেল। হ্যাঁ, আগস্টে দিছে, মেতে হওয়ার কথা ছিল প্রায় 3 মাস হয়ে গেছে। নর্মালি ডেড লোড প্লাস হচ্ছে লাইভ লোড, এটা পুরো অ্যাকচুয়ালি বসন্ত আপনার চলে যেতে পারে। 300 থেকে যদি চান্স পায় সেক্ষেত্রে ক্লাস শুরু করতে করতে নভেম্বর হয়ে যাবে। হ্যাঁ, তাও দিতে পারে। PSF হয় এরকম রেঞ্জ থাকে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে বের করবেন? এটা বের করবেন হচ্ছে আপনি ইটেস থেকে কিভাবে বের করবেন, ইটেস থেকে বের করবেন আরে ব্যাপার না, আমি আসলে সারাদিন ঘুমাইছি, মানে ফোন দিলেও পাইতাম না। আমি ঘুমাইছি ইটেস থেকে সারাদিন। বের করবেন হচ্ছে রিঅ্যাকশন বের করবেন। এক জায়গায় যাওয়ার কথা ছিল, ওইটাও পরে ক্যান্সেল করছি।
রিয়াকশন বাই করবেন, ভাগ দিবেন হচ্ছে টোটাল এরিয়া। তো মামা এখন কি করবা? অফিস তো শুরু হয়ে গেল, এরপর বন্ধে কি করবা? ঈদের বন্ধে? ঠিক আছে, ইটেস থেকে ইটেস থেকে বের করবেন। যদি দেখেন যে হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে ডেট প্লাস লাইভ লোড কম্বিনেশনের জন্য, হ্যাঁ, তাহলে বুঝবেন ঠিক আছে। হ্যাঁ, মানে লোড ধরাটা কাছাকাছি আছে, মানে খুব বেশি গন্ডগোল হয় না। যদি দেখেন যে অনেক বেশি চলে আসছে, 1000 পিএসে চলে আসছে, তখন বুঝবেন যে হচ্ছে কথা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এই ডেট প্লাস লাইভ দেখে পাবেন। আমি একটু দেখাই যে হচ্ছে প্রথমে যাবেন প্ল্যানে গিয়ে হচ্ছে বেজে গেলাম, সবগুলো সিলেক্ট করলাম, একটা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে যাবেন হচ্ছে অ্যাসাইনে, এই ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে গিয়ে আচ্ছা। এই যে জয়েন রিয়াকশন, কয়েকদিন আগে না বিমান বাহিনী নিল, ঠিক আছে, জয়েন কয়েকদিন তো আগে না বিমান বাহিনী নিয়োগ দিল একটা, মানে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রত্যেকটা জয়েন চলে আসছে। অনেকে অনেকে দেখলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে আচ্ছা, আসছে। আমাদের এখানে আগে একটা apply কম্বিনেশন করো নাই? খুলতে হবে, বুঝছেন? ডেট প্লাস লাইভের একটা কম্বিনেশন নিজেদেরকে বানাইতে হবে। কম্বিনেশন মানে আসি, ডিফাইন লোড কম্বিনেশন, অ্যাড নিউ। আচ্ছা, আমরা বিমান এখানে বাহিনীর একটা জন্য কি ডেট প্লাস লাইভ লোডের বেশি কম্বিনেশন লাগে? করব, ডেট জানি না। প্লাস লাইভ। ডেড লোড, ফিনিশ ডেড লোড, তারপরে হচ্ছে FF1 আবার কি, ঠিক আছে, লাইন আর কি। তারপরে হচ্ছে র্যান্ডম ওয়াল, ডিসপারিশন ওয়াল, লাইভ লোড, এই তো, এটা হচ্ছে ডেট প্লাস লাইভ। আচ্ছা, এখানে শুনেন, আপনার লোড কম্বিনেশন আমিও অ্যাপ্লাই করে আপনি দেই, যে কোনো আমার সময় তো করতে ওয়েট পারবেন। অনেক বেশি। ঠিক এগুলা আছে, লোড কমায় কম্বিনেশন হ্যাঁ, যে কোনো সময় করতে পারবেন। কয়েকদিনের ভিতরে তো আর কমানো সম্ভব না। লোড কম্বিনেশন করে আবার অ্যানালাইসিস করতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, এরপরে ডিসপ্লেতে যাই, এখানে গিয়ে এই ডেট প্লাস লাইভ নিলাম। এই যে প্রত্যেকটা জয়েন্টের ডেট প্লাস লাইভগুলো চলে আসছে। পরে এটা আমরা এক্সেলে গিয়ে এটাকে আমার মনে হয় এটাকে আমি কিপে নিলে নাম্বারগুলা ভালো লাগবে। এখন এই যে এটা আমি এক্সেলে নেব, ঠিক আছে, কপি করলাম, এটাই নিই, লিখে একটা খুলে নিই। তো তাহলে এই যে সাম করবো এটা। কষ্ট আসলেই কাজে দিছে না। টোটাল আসছে ডেট প্লাস লাইভ আসছে। চাকরি একটা হয়ে গেছে, এখন লাইফ অনেকটা সেটেল। Keep। আর ডিফেন্সের চাকরি তো অনেক ভালো। এটা কি লোড এসেছে টোটাল ফোর্স। এখন হ্যাঁ, আপনাকে বাই শুধু করতে হবে নিজের ফ্লোর এরিয়া। সিকিউরিটি না, পুরো ফ্যামিলির সিকিউরিটি। ফ্লোর এরিয়া, আচ্ছা, ফ্লোর এরিয়া আপনি হ্যাঁ, এই ইটেস থেকেও বের একবারে করতে পারেন। ছেলে মেয়ের স্কুল কলেজ ইটেস থেকে বের ভার্সিটি করে সব দেখাই রেডি কিভাবে হয়ে ইটেস আছে। ইটেস থেকে ফ্লোর এরিয়া বের করবেন। কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে হওয়ার আগেই তাদের স্কুল কলেজ এখন রেডি হচ্ছে আছে। একটা তো আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতেই পারেন, হ্যাঁ, যোগ বিয়োগ করে মাঝখানে ফ্লোরগুলি। আর্টিকে না পাঠাই দিবি ইটেস ভাই। থেকেও ফ্লোর এরিয়া বের করা যায়। তো মিশন এটা টিশনে হচ্ছে পাঠাই দিলে আবার ডিসপ্লে একটু যাবেন, কষ্ট। ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে আপনার মডেলে গিয়ে ভুলে গেছি, শেল কানেক্টিভিটি ডাটা, এখানে ভুলে গেছি, একটু দেখি।
আচ্ছা ওদের পরীক্ষা কিভাবে হয়েছে মানে শারীরিক পরীক্ষা তো একটা হয় রিটেন হয়েছিল কি মানে ঠিক আছে। লিখিত হয় নাকি এমসিকিউ ফ্লোর হয়? কানেক্টিভিটি এই যে এটা 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 কোথায় পাবেন? ডিসপ্লে, ডিসপ্লেতে গিয়ে হচ্ছে মানে শো টেবিল, আমি শো টেবিলে তো গিয়ে ঠিক এই যে জানি ফ্লোর না, কানেক্টিভিটি, আইএসএসবি তো মনে হয় ফ্লোর ইন্টারের কানেক্টিভিটি পরে দেয়, গেলে তো ফ্লোর এমনিতে এরিয়াটা চলে আসবে। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নেই, এখানে দেখাচ্ছে প্রত্যেকটা ফ্লোর, সেটাও তো বুঝি। ফ্লোরের হচ্ছে পেরিমিটার এবং হচ্ছে এরিয়া। এটা আমরা এক্সেলে নিই, কপি করলাম, কপি করে এদিকে এদিকে বসাই। এটা আমাদের ছিল এরিয়া। এরিয়াটা কোন ইউনিটে ছিল? ইঞ্চ স্কোয়ারে থাকুক, সমস্যা নাই। শর্ট কোর্স থাকুক, এটা আপনারা বুঝে নিয়েন। টোটাল এরিয়া অনেক দূর। এর মধ্যে অনেকে আবার ট্রেনিং এ অসুস্থ হয়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে যায়। এটা আসলে ইঞ্চ স্কোয়ার। এটাকে আমি হচ্ছে ফিটে নিয়ে যাই, ফিট স্কোয়ার নিয়ে যাই, ভাগ হচ্ছে 144 ফিট স্কোয়ার। এটা বুঝে নিন ফিট স্কোয়ার। তারপরে দেখেন এদিকে আমি এটা কপি করে নিয়ে যাই নাম্বারটা। ফিট স্কোয়ার পেলাম। এখন যদি আমি কত পার ফ্লোরে বের করতে চাই, তাহলে এই যে ফোর্সটাকে এর দিয়ে ভাগ করব। কি wait করো। ঠিক আছে, এটা আসছে এত কেএসএফ, তাহলে পিএসএফ এ নিয়ে যাই। দুইশো 81 পিএসএফ আসে। ঠিক আছে, আমরা বলছিলাম যে 300 থেকে কত 330 এরকম রেঞ্জ থাকে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ। তো এটা কম আসছে, তার মানে ঠিক আছে, খুব বেশি গন্ডগোল নাই। বুঝতে পারছেন? আমাদের হচ্ছে লোড ধরাটা তাহলে কম হয়েছে, লোড ধরাটা কম হয়েছে। এই তো এই কয়েকটা চেক দিতে হবে। হ্যাঁ, দিয়ে আপনি বুঝতে পারবেন যে মানে মডেলটা খুব কেমন হইলো। যদি আপনার কোনো কারণে এখানে লোড চলে আসতে হচ্ছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং পার স্কোয়ার ফিটের লোড চলে আসছে মনে করেন অনেক 1000 পিএসএফ, হ্যাঁ, তাহলে বুঝবেন যে হচ্ছে কোথাও লোড বেশি দিয়ে হারাইছে, এত আসবে না। তো রেঞ্জটা হচ্ছে 300-330 এরকম। এর বেশি যাবে না, রেসিডেন্সিয়াল বিল্ডিং কখনোই যাবে না এর বেশি। 320 মানে কিন্তু অনেক লোড আপনার ইয়াতে পার স্কোয়ার ফিটে রেসিডেন্সিয়াল বিল্ডিং। ঠিক আছে, আমার মনে হয় আমি এই পর্যন্ত আপনাদেরকে যেটা করাইলাম, এই পর্যন্ত যা করালাম, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যা করাইলাম আমরা মডেল হচ্ছে। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা যখন বিমের ডেপথ ইনপুট দিই তখন কি ওইটা স্ল্যাবের থিকনেস সহ থাকে? হ্যাঁ, কিছু করার নাই। যদি ইনক্লুডেড। চাকরি লাগিয়ে থাকো ওটা কিছু করার থাকবে না। ওকে, ওটার প্রতি আসলে টাইম চলে যাবে, ব্যস্ততা কিন্তু কমবে না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে?